কি অবস্থা সবার? আজকে আমাদের পরের টপিক হলো শ্বসন ও শ্বাসক্রিয়া। এটা একটা ছোট এবং সহজ চ্যাপ্টার, তাই বেশি দেরি না করে যত দ্রুত সম্ভব চ্যাপ্টারটা একটু শেষ করার চেষ্টা করবো। সবাই চ্যাপ্টারটা শুরু করি। দেখো, শুরুতেই এই চ্যাপ্টারের শুরুতেই যে টপিকটা আমাদের জন্য জানা লাগবে সেটা হলো কি, যে শ্বসন বলতে আসলে আমরা কি বলতে পারি। এটা একদম সিকিউতে ক নাম্বারে আসার মতো প্রশ্ন এবং আশা প্রশ্ন, যে শ্বসন বলতে কি বোঝো বা শ্বসন বলতে কি বোঝায়। শ্বসন শ্বসন বলতে আসলে বোঝায়, শ্বসন এক ধরনের জৈব রাসায়নিক প্রক্রিয়া। শ্বসন এক ধরনের জৈব রাসায়নিক প্রক্রিয়া। এই জৈব রাসায়নিক প্রক্রিয়ায় কি হয়? এই জৈব রাসায়নিক প্রক্রিয়ায় আসলে আমরা যে অক্সিজেনটা গ্রহণ করি, সেই অক্সিজেনটাই ব্যবহার করা হয়। কিসে ব্যবহার করা হয়? আমরা যে খাদ্য গ্রহণ করি না, সেই খাদ্য গ্রহণকে জারণ করা হয়, জারণ করার মাধ্যমে শক্তি তৈরি করা হয়, সেই শক্তি পরে ব্যবহার করা হয়। এবং ওই শক্তি যখন তৈরি হয় তখন বাই প্রোডাক্ট বা উপজাত হিসেবে কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটারও তৈরি হয়। তো এইটা হলো শ্বসনের সংজ্ঞা। তো এইটুকু হলো শ্বসন। এখন এই যে শ্বসন ও শ্বাসক্রিয়া, এখন এই যে আমরা শ্বসন শব্দটা বলতেছি, শ্বসন আসলে কয় ধরনের? শ্বসন আসলে দুই ধরনের। শ্বসন কয় ধরনের দুই ধরনের। রেসপিরেশন বা শ্বসন, এটা হলো দুই ধরনের। কি কি? একটা হলো এক্সটার্নাল বা বহিস্থ শ্বসন, আর একটা হলো আমাদের ইন্টারনাল বা অন্তঃস্থ শ্বসন। ঠিক আছে? একটা হলো আমাদের এক্সটার্নাল আর একটা হলো ইন্টারনাল। এক্সটার্নাল বলতে আসলে আমরা কি বুঝি? এক্সটার্নাল বলতে আসলে আমরা বুঝি যে আমাদের কোষ পর্যন্ত যেটা পৌঁছাবে না, যেটা আমাদের কোষ পর্যন্ত পৌঁছাবে না। এক্সটার্নাল বা বহিঃশোষণ বলতে আমরা যেটা বুঝি, যে আমাদের যে বায়ু যে বাইরে থেকে আমাদের ভেতর পর্যন্ত যাবে, তারপর অ্যালভিউলাস ওই জায়গায় এক্সচেঞ্জ হবে, সেই পর্যন্তই হলো কি আমাদের, সেই পর্যন্ত এটা আমাদের বহিঃশোষণ। সেই পর্যন্ত কি বহিঃশোষণ। এবং এই জায়গায় এনজাইমের কোনো ভূমিকা নাই। এনজাইমের কোনো ভূমিকা নাই। কিন্তু এই যে আমাদের অন্তঃশোষণ, এই অন্তঃশোষণ হয় কোষের মধ্যে। কিসের মধ্যে কোষের মধ্যে, রক্ত এবং কোষের মধ্যে। এবং এই জায়গায় আমাদের এনজাইমের ব্যবহার আছে। এই জায়গায় আমাদের এনজাইমের ব্যবহার আছে। সো এই যে আমাদের বহিঃশোষণ এবং অন্তঃশোষণ, এটার মাঝে একটু পার্থক্য আমাদের চলে আসতে পারে। সো আমাদের বহিঃশোষণটা কি? বহিঃশোষণ হলো যেটা আমাদের এনজাইমে ব্যবহার হবে না, এবং যেটা আমাদের ওই অ্যালভিউলাসের যে রক্ত মানে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ হবে সেখানেই শেষ। এবং তারপরে যেটা শুরু হয় রক্ত এবং কোষে, সেটা হলো আমাদের ইন্টারনাল বা অন্তঃশোষণ। আরো যদি স্পেসিফিক্যালি বলি যে ভাই ইন্টারনাল বা অন্তঃশোষণ বলতে আসলে কি বোঝায়, বোঝায় হলো যে এই রিয়াকশনটা, এই রিয়াকশনটাই হলো আমাদের ইন্টারনাল বা অন্তঃশোষণ। এই জায়গায় এই যে অক্সিজেন, সেই অক্সিজেনটাই জারিত হবে। সেই জারিত হয়ে কাকে জারণ করবে এটা আমাদের জারণ করবে এই যে এই খাদ্যটাকে বা কার্বোহাইড্রেটটাকে। কিসের সাহায্যে এই জায়গায় বিভিন্ন ধরনের হরমোন এবং এনজাইমের সাহায্যে, বিভিন্ন ধরনের হরমোন এবং এনজাইমের সাহায্যে। এবং সেটার মাধ্যমে এনার্জি তৈরি করবে। কি রূপে এনার্জি তৈরি করে এটিপি রূপে এনার্জি তৈরি করে। কি রূপে তৈরি করে এটিপি রূপে আমাদের এন এনার্জি তৈরি করে। ওকে, সো এই হলো মোটামুটি আমাদের শ্বসন কত ধরনের ইত্যাদি ইত্যাদি। এখন এই যে আমাদের শ্বসনের কথা বলতেছি, আমরা যখন চ্যাপ্টার 3 পড়ছিলাম, চ্যাপ্টার 3 তে আমরা কি পৌষ্টিক তন্ত্র পড়ছি না? তারপর যখন আমরা চ্যাপ্টার 4 চলে আসলাম, তখন আমরা কি যে লসিকা পড়ার সময় লসিকা তন্ত্র পড়ছি না? তারপর ওই জায়গায় আমরা কি বললাম, রক্ত সংবহন তন্ত্র। তো এখানে যে তন্ত্র আছে না, এইখানেও সেরকম যখন আমরা লাংস ফুসফুস মানে লাংস মানে ফুসফুস, তারপরে এই যে শ্বসন টসন ইত্যাদি ইত্যাদি পড়বো, তখন ওই জায়গায় আমাদের একটা তন্ত্র আছে। সেই সব তন্ত্রটা কি? সেই তন্ত্রটা হলো আমাদের শ্বসন তন্ত্র। সেই তন্ত্রটা কি শ্বসন তন্ত্র। এখন আমরা সেই শ্বসন তন্ত্র সম্বন্ধে জানবো। এই যে মানুষের শ্বসন তন্ত্র, এটাকে আমরা তিনটা অঞ্চলে ভাগ করতে পারি। তোমরা যদি ছবিটাকে খেয়াল করো, যে এটাকে আমরা তিনটা অঞ্চলে ভাগ করতে পারি। কয়টা অঞ্চল তিনটা অঞ্চল। তিনটা অঞ্চল কি কি? একটা হলো বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চল, একটা হলো বায়ু পরিবহন অঞ্চল, আর একটা হলো শ্বসন অঞ্চল। জাস্ট তিনটা অঞ্চলের নাম জানবো এবং কোনটায় কোন কোন অংশ এটা জেনে রাখবা। যে বায়ু গ্রহণ এবং ত্যাগ ত্যাগ অঞ্চলে আছে আমাদের ষড়যন্ত্র পর্যন্ত বা ল্যারিংস পর্যন্ত। তারপরে ট্রাকিয়া থেকে শুরু করে ব্রঙ্কিউল পর্যন্ত আছে হলো বায়ু পরিবহন অঞ্চলে, এবং শ্বসন অঞ্চলে আছে ফুসফুস অ্যালভিউলাস। ঠিক আছে ফুসফুস অ্যালভিউলাস ছবি অনুসারে। বাট তুমি যদি আজমল স্যারের বইতে একটু ছকটা দেখো, ছকটা দেখলে ছকের মধ্যে যেভাবে আছে আমি জাস্ট ওইভাবে তোমাদের এই জায়গায় লিখে দিই। সেই জিনিসটা কি, যেভাবে বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চল, সেই জায়গায় কোন কোন অঞ্চল আছে বা কোন কোন জিনিস আছে। প্রথমত আছে আমাদের সম্মুখ নাসারন্ধ্র। সম্মুখ নাসারন্ধ্র। নাসারন্ধ্র পরে কি আছে তারপরে যে ফাঁকা অংশটা, মানে তারপরেই যে আমাদের দেখো এই যে নাক, নাক তো একটা কিন্তু নাকের ছিদ্র দুইটা। কিভাবে দুইটা? কারণ এই যে মাঝখান দিয়ে আমাদের একটা নেজাল সেপ্টাম আছে, সেটা দিয়ে দুইটা ভাগে ভাগ করছে। এই সম্মুখ নাসারন্ধ্রের পরের যে অংশ, সেটা হলো ভেস্টিবুল। সেটা কি আমাদের ভেস্টিবিউল।
সেই ভেস্টিবুলের পরে আমরা কি বলি ভাইয়া? সেই ভেস্টিবুলের পরে আমরা বলি ভাইয়া নাসা গহ্বর। কি বলি ভাইয়া? নাসা গহ্বর। নাসা গহ্বর। তারপরে নাসা গহ্বরের পরে আমরা কি বলি? নাসা গহ্বর পরে একদম পিছনে যে নাসারন্ধ্রটা আছে, পেছনের যে রন্ধ্রটা আছে সেটাকে আমরা বলি পশ্চাৎ নাসারন্ধ্র। পশ্চাৎ নাসারন্ধ্র। এবং তারপরে আমরা কি বলি? সেটার পরে আছে ভাই আমাদের নাসা গলবিল, এবং নাসা গলবিলের পরে আমরা কি পাই? লাস্টলি স্বরযন্ত্র পাই আমরা, বা ল্যারিংস পাই। এই ল্যারিংস পর্যন্ত হলো ভাই আমাদের বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চল। এটার পরে আমাদের কি শুরু হবে ভাই? আমাদের বায়ু পরিবহন অঞ্চল। সেখানে কি কি আছে? সেখানে ভাই আছে আমাদের ট্রাকিয়া। কি আছে ভাই? আমাদের ট্রাকিয়া। ট্রাকিয়ার পরে আছে আমাদের ভাই ব্রঙ্কি। কোন পর্যন্ত আছে ব্রঙ্কি ভাই? প্রান্তীয় ব্রঙ্কিউল পর্যন্ত আছে। কোন পর্যন্ত আছে ভাই? আমাদের প্রান্তীয় ব্রঙ্কিউল। প্রান্তীয় ব্রঙ্কিউল এই পর্যন্ত হলো বায়ু পরিবহন অঞ্চল। এবং এরপরে শুরু হয় ভাই আমাদের কি? এরপরে শুরু হয় আমাদের শ্বসন অঞ্চল। সেখানে কি কি আছে ভাইয়া? প্রান্তীয় ব্রঙ্কিউলের পরে আমরা পাই হ্যাঁ শ্বসন ব্রঙ্কিউল। কি পাই ভাইয়া? শ্বসন ব্রঙ্কিউল। শ্বসন অঞ্চল। শ্বসন অঞ্চল শুরু হবে ভাইয়া শ্বসন ব্রঙ্কিউল দ্বারা। শ্বসন অঞ্চল শুরু হবে ভাইয়া শ্বসন ব্রঙ্কিউল দ্বারা। তো শুরু হবে কি দ্বারা ভাইয়া? শ্বসন ব্রঙ্কিউল। শ্বসন ব্রঙ্কিউল। তারপরে আমরা কি পাবো ভাই? তারপরে ভাই একটা সিরিয়াল আছে, যে সিরিয়াল তোমাদের জন্য মাস্ট। এই সিরিয়ালটা তোমাদের জন্য মাস্ট। সেটা হলো অ্যালভিউলার নালী। অ্যালভিউলার নালী, তারপরে অ্যাট্রিয়াম, অ্যালভিউলার থলি, তারপরে হলো অ্যালভিউলাস। সেটা আমি পরের পেজে আমি যদি তোমাকে স্পষ্ট করে বলে দিই, এটা ভাইয়া এমসিকিউ তে বারবার আসে। এই সিরিয়ালটা এমসিকিউ তে বারবার আসে। সেটা কি? যেটা শ্বসন ব্রঙ্কিউল। শ্বসন ব্রঙ্কিউল। এই শ্বসন ব্রঙ্কিউলের পরে আমরা পাই অ্যালভিউলার অ্যালভিউলার নালী। অ্যালভিউলার নালী। অ্যালভিউলার নালীর পরে পাই আমরা ভাই অ্যাট্রিয়াম। কি পাই ভাইয়া? অ্যাট্রিয়াম। সেই অ্যাট্রিয়ামের পরে আমরা কি পাই? অ্যালভিউলার থলি। তারপরে কি পাই ভাইয়া? অ্যালভিউলার থলি। অ্যালভিউলার নালী, অ্যাট্রিয়াম, অ্যালভিউলার থলি, এবং তারপরে কি পাই ভাই আমরা? তারপরে পাই আমরা অ্যালভিউলাস। লাস্টে কি পাই আমরা ভাইয়া? অ্যালভিউলাস। এই যে অ্যালভিউলাসটাকে কি বলা হয় ভাইয়া? ফুসফুসের কার্যকরী একক। কি বলা হয় ভাইয়া? ফুসফুসের কার্যকরী একক। এইখানেও ভাইয়া কার্যকরী একক, গাঠনিক একক নিয়ে তোমাদের অনেক বেশি কনফিউশন আছে। সবই ক্লিয়ার করে ফেলবো ভাইয়া। একটু সময় দাও, একটু পরে সব ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা কি বললাম ভাইয়া? শ্বসনতন্ত্রের আসলে অংশগুলো কি কি? মানুষের যে শ্বসনতন্ত্র, সেখানে অংশগুলো আসলে কি কি? কি কি আছে ভাই? আমাদের তিনটা অঞ্চলে ভাগ করলে, বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চল, তারপরে হলো বায়ু পরিবহন অঞ্চল, শ্বসন অঞ্চল। বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চলে আছে ভাইয়া সম্মুখ নাসারন্ধ্র থেকে ষড়যন্ত্র পর্যন্ত, তারপর ট্রাকিয়া থেকে প্রান্তীয় ব্রঙ্কিউল পর্যন্ত আছে ভাইয়া কি? বায়ু পরিবহন অঞ্চল। এবং তারপরে যা যা আছে সেটা হলো শ্বসন অঞ্চল। তো এই হলো শ্বসনতন্ত্র সম্বন্ধে। এখন যদি ভাই আমরা একটু এই শ্বসনতন্ত্রেরই একটু প্রত্যেকটা সম্বন্ধে কিছু কিছু জানি। যে ভাই সম্মুখ নাসারন্ধ্র, এটা কি থাকে? এটা ভাই একদম সবার সামনের যে অংশটা, এটা দুইটা ছিদ্র কিভাবে ভাগ হচ্ছে? নেজাল সেপ্টামের মাধ্যমে ভাগ হচ্ছে, শেষ। এরপরে কি ভাইয়া? ভেস্টিবুল। এই ভেস্টিবুলটা কি? এই নাসারন্ধ্রের পরে ভিতরের যে অংশ, সেটাই হলো ভাই আমাদের ভেস্টিবুল। এই জায়গায় লোম থাকে। কি থাকে? লোম। এই লোমগুলা ছাকনির মতন কাজ করে। এই লোমগুলা ছাকনির মতন কাজ করে। তারপরে গিয়ে ভাই নাসা গহ্বর। ভেস্টিবুলের পরের যে অংশ সেটাই নাসা গহ্বর। সেটাকে সিলিয়া থাকবে, মিউকাস থাকবে। সেই সিলিয়া, তারপরে মিউকাস, এরা মিউকাস ক্ষরণ করবে। তারপরে সিলিয়া কি করবে? যে জার্মস গুলো আসবে, সেই জার্মস গুলাকে বের করে দিবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তারপরে কি আছে ভাই? আমাদের পশ্চাৎ নাসারন্ধ্র। কি ভাই? পশ্চাৎ নাসারন্ধ্র। ভাই পশ্চাৎ নাসারন্ধ্র থেকে আসলে কি লাগে? পশ্চাৎ নাসারন্ধ্র থেকে নাম লাগে কি ভাই? পশ্চাৎ নাসারন্ধ্রের অপর নাম। পশ্চাৎ নাসারন্ধ্রের অপর নাম ভাইয়া পশ্চাৎ নাসারন্ধ্র। এই পশ্চাৎ নাসারন্ধ্রের অপর নাম হলো ভাইয়া কোয়ানা। কি ভাইয়া? কোয়ানা। পশ্চাৎ নাসারন্ধ্রের অপর নাম কি ভাই? আমাদের কোয়ানা। ওকে। এরপরে আমাদের যে পার্টটা সেটা হলো নাসা গলবিল। কি ভাইয়া? নাসা গলবিল। আমরা যারা চ্যাপ্টার 3 এর ক্লাসটা করে আসছি, যে ভাই গলবিলের কয়টা অংশ বলছিলাম ভাই? গলবিলের তিনটা অংশ। কয়টা অংশ ভাইয়া? তিনটা অংশ। একটা হলো ভাই নাসা গলবিল, সবচেয়ে উপরের যেটা অংশ। তারপর হলো ভাই আমাদের মুখগলবিল। মুখগলবিলের পরে কি ভাই? আমাদের ষড়যন্ত্রীয় গলবিল। ষড়যন্ত্রীয় গলবিল। তার মধ্যে এই যে নাসা গলবিল, সেটা হলো আমাদের শ্বসনতন্ত্রের অংশ। এটা আমাদের কি ভাইয়া? শ্বসনতন্ত্রের অংশ। তারপরে কি আছে ভাইয়া? তারপরে আছে আমাদের ল্যারিংস। এই ল্যারিংসটা ভাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ।
ল্যারিংসটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ভাই ল্যারিংস কি দিয়ে গঠিত? ল্যারিংস আসলে কি দ্বারা গঠিত? ল্যারিংস আসলে গঠিত ভাইয়া অনেকগুলা কার্টিলেজ দ্বারা। ল্যারিংস আসলে কি দ্বারা গঠিত ভাইয়া? ল্যারিংস গঠিত অনেকগুলা কার্টিলেজ দ্বারা। ল্যারিংস কয়টা কার্টিলেজ দ্বারা গঠিত? ল্যারিংস কয়টা কার্টিলেজ দ্বারা গঠিত এটা তোমাদের বইতে স্পষ্ট নাই, তোমাদের বইতে স্পষ্ট নাই, বাট তাও তোমাদের জানার জন্য একটু বলে দিই যে ল্যারিংস সর্বমোট 9টা কার্টিলেজ দ্বারা গঠিত। নামগুলো জানার জন্য, 9টা কার্টিলেজ দ্বারা গঠিত। তার মধ্যে 3টা হলো ভাইয়া আনপেয়ার্ড বা বেজোড়, 3টা হলো আনপেয়ার্ড বা বেজোড়, আর 3টা হলো ভাই আমাদের পেয়ার্ড বা জোড়। 3টা হলো পেয়ার্ড বা জোড়। এই যে আনপেয়ার্ড গুলা, এই আনপেয়ার্ড গুলার নামগুলা সবগুলোর সাথে তোমরা পরিচিত, তাও নামগুলো যদি একটু জেনে রাখো। নামগুলো কি? একটা হলো ভাই থাইরয়েড, হ্যাঁ থাইরয়েড, তারপরে হলো ভাই কি এপিগ্লটিস, দেন ভাই ক্রিকয়েড। এই যে ভাই থাইরয়েড কার্টিলেজ, এটা হলো সবচেয়ে বড় কার্টিলেজ। এখানে যে আমাদের ল্যারিংসের সবচেয়ে বড় কার্টিলেজ সেটা কোনটা? সেটা ভাই আমাদের থাইরয়েড। এই যে ভাই পুরুষদের ক্ষেত্রে বা ছেলেদের ক্ষেত্রে এই জায়গাতে উচ্চা, এই উচ্চাটাই হলো কি থাইরয়েড কার্টিলেজের অ্যাঙ্গেল, ঠিক আছে, যেটা আমরা যে ফিল করতে পারি। ওকে। আর আনপেয়ার যেগুলো বা পেয়ার যেগুলা, সেই পেয়ার গুলোর নাম কি কি? পেয়ার গুলোর নাম হলো অ্যারিটেনয়েড, অ্যারিটেনয়েড, তারপর হলো ভাই আমাদের কি কুনিফর্ম কর্নিকুলেট, কর্নিকুলেট, আর এটা হলো কুনিফর্ম। ওকে। সো এই হলো আমাদের 9টা ল্যারিংসের কার্টিলেজ, ল্যারিংসের 9টা কার্টিলেজ। এবং এই যে ল্যারিংস, এই ল্যারিংসে আমাদের কি থাকে? এই ল্যারিংসকে আমরা কি বলি? ষড়যন্ত্র বলি। কেন ষড়যন্ত্র বলি? কারণ এটা স্বর তৈরি করতে পারে, বা আমরা যে কথাগুলা বলতেছি, এই যে আমি এত বকবক করতেছি, এই যে ভাইয়া শব্দগুলো উৎপন্ন হচ্ছে কোথা থেকে হচ্ছে ভাইয়া? এটা হচ্ছে ভাইয়া আমাদের সেই ল্যারিংস থেকে। এই যে ভাইয়া ল্যারিংস থেকে শব্দগুলো উৎপন্ন হতে পারতেছে, এটা কেন হতে পারতেছে? কারণ সেই জায়গায় আছে ভোকাল কর্ড। কি আছে ভাইয়া? ভোকাল কর্ড বা স্বররজ্জু। ভোকাল কর্ড বা স্বররজ্জু। এই জায়গায় কয়টা ভোকাল কর্ড বা স্বররজ্জু থাকে? 6টা। কয়টা ভাইয়া? 6টা। এই জায়গায় ভোকাল কর্ড বা স্বররজ্জু কয়টা থাকে? 6টা ভোকাল কর্ড বা স্বররজ্জু থাকে। 6টা ভোকাল কর্ড বা স্বররজ্জু থাকে। ওকে। এখন এই যে ভোকাল কর্ড, এই ভোকাল কর্ড গুলা ভাই সংকোচন প্রসারণ হয়, এটার মাধ্যমে আসলে আমাদের এই স্বররজ্জুর যে আমাদের যে শব্দ কেমন উৎপন্ন হবে এটা ডিপেন্ড করে। তারপর ভাই ল্যারিংস এর কাজটা অনেক কিছু আছে, সেখানে কাজটা কি? কাজ হলো ভাই এটা শব্দ তৈরিতে সাহায্য করে। তারপরে এই যে এপিগ্লটিস, এই এপিগ্লটিস এর ব্যাপারে আগেই বলে আসলাম। এই এপিগ্লটিস এর অপর নাম কি ভাই? উপজিহ্বা। এর অপর নাম কি ভাই? উপজিহ্বা। এই উপজিহ্বার কাজ কি? এই উপজিহ্বাটা খাবারটা এই শ্বাসনালীতে ঢুকতে দেয় না, বা আমাদের যে শ্বসন তন্ত্র সেটাতে প্রবেশ করতে দেয় না এই এপিগ্লটিসে। তো এটা তো ভাই ল্যারিংসেরই কাজ, এটা ল্যারিংসের কাজ না? সো এটা ক্ষেত্রে বলবা যে ভাইয়া এটা আমাদের এপিগ্লটিসটা যখন আমাদের গলা দখলন হয় তখন ষড়যন্ত্রের মুখটি বন্ধ করে দেয়। ওকে। সো এই হলো ল্যারিংস সম্বন্ধে। ল্যারিংস এর পরে কোন পার্টটা আছে ভাই? ল্যারিংস এর পরে আছে আমাদের ট্রাকিয়া, যেটা হলো বায়ু পরিবহন অঞ্চলের অংশ। ট্রাকিয়া, এই ট্রাকিয়া নিয়ে তোমার বারবার 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 পরীক্ষায় প্রশ্ন আসে। ট্রাকিয়া নিয়ে ভাইয়া বারবার বারবার প্রশ্ন আসে। এই যে ভাই ট্রাকিয়া, ট্রাকিয়া কি দ্বারা গঠিত? ট্রাকিয়া যে হাত দিলে ফিল করা যায়, এই ট্রাকিয়া কি দ্বারা গঠিত? এই ট্রাকিয়া গঠিত ভাইয়া কার্টিলেজ দ্বারাই। কি দ্বারা গঠিত ভাইয়া? কার্টিলেজ। কয়টা কার্টিলেজ ভাইয়া? 15 থেকে 20, মতভেদে বা বই অনুসারে 16 থেকে 20। কতগুলা কার্টিলেজ ভাইয়া? 15 থেকে 20 অথবা 16 থেকে 20, এতগুলা কার্টিলেজ দ্বারা আমাদের কি গঠিত? ভাই আমাদের ট্রাকিয়া গঠিত। কোন আকৃতির কার্টিলেজ? সি আকৃতির বা সি শেপড কার্টিলেজ বা তরুণাস্থি। ওকে। আমরা ল্যারিংসের ক্ষেত্রে কয়টা পেয়েছিলাম ভাই? 9টা। ট্রাকের ক্ষেত্রে কয়টা ভাই? 15 থেকে 20টা, বা আমরা বলতে পারি 16 থেকে 20টা। এবং এই যে ভাইয়া টোটাল যে লেন্থ, এই লেন্থটা হলো 10 থেকে 12 সেন্টিমিটার। কত ভাইয়া? 10 থেকে 12 সেন্টিমিটার। এবং আমরা যদি এই ট্রাকিয়ার বিস্তারটা পিছন দিক থেকে মেজার করি, এটা কত কোষিরকা পর্যন্ত বিস্তৃত ভাইয়া? এটা ভাই আমাদের ফিফথ থোরাসিক ভার্টিব্রা পর্যন্ত। কতটা পর্যন্ত ভাইয়া? ফিফথ থোরাসিক ভার্টিব্রা বা ফিফথ বা পঞ্চম বক্ষদেশীয় কশেরোকা পর্যন্ত ভাইয়া বিস্তৃত। ওকে। এখন একটা জিনিস মানে জেনে রাখো, এই যে ভাই ট্রাকিয়া, ট্রাকিয়ার শেপটা আমি কি বলছি ভাই? সি শেপ। ট্রাকিয়ার শেপটা কি বলছি ভাই? সি শেপ। মানে ধরো এই যে এরকম শেপ থাকবে, সি শেপ এরকম। এই যে ভাইয়া জিনিসটা দেখতে পারতেছো না?
এটা হলো ভাই আমাদের থাকবে সামনের দিকে। এই সামনের দিকে থাকবে হলো যে মানে একদম ভরাট অংশটার, ফাঁকা অংশটা কই থাকে ভাই? ফাঁকা অংশটা থাকে পেছনে। কেন পেছনে থাকে? ট্রাকিয়ার ঠিক পেছনে থাকে এসোফেগাস বা অন্ননালী। কি থাকে ভাইয়া? এসোফেগাস বা অন্ননালী। যখন অন্ননালী দিয়ে খাবার পাস করে, যখন অন্ননালী দিয়ে খাবার পাস করে, তখন যাতে ট্রাকিয়ার কোনো কম্প্রেশন না হয় বা ওইটার কারণে খাবারের কোনো মানে খাবারের কারণে বা অসফেগাসের কারণে যদি কোনো ঝামেলা হয় ট্রাকিয়াতে, এই ঝামেলা যাতে না হয় এই জন্য এই জায়গায় ভ্যাকাটিলেস থাকে না, ডেফিসিট থাকে। ওকে, মানে মানব দেহটা আসলে কত বিস্তৃত, কত কিভাবে তৈরি, তাই না? সেই হলো ট্রাকিয়া। ট্রাকিয়ার আহ ট্রাকিয়ার ক্ষেত্রে যদি আরো কিছু জানতে চাও, এই ট্রাকিয়ার যে ভাই আমাদের ব্যাস, এই ব্যাসটা হলো 2 থেকে 2.5 সেন্টিমিটার। 2 থেকে 2.5 সেন্টিমিটার হলো আমাদের কি ভাই? ব্যাস। 2 থেকে 2.5 সেন্টিমিটার ব্যাস। তো এই হলো মোটামুটি ট্রাকিয়া। এরপরে আমাদের কি আসে ভাই? ব্রঙ্কাস। এরপর আসে কি? ব্রঙ্কাস। ব্রঙ্কাসটা দেখানোর আগে আমি একটু তোমাকে একটা ছবি দেখাই দিই। ব্রঙ্কাসটা পড়ার আগে একটা ছবি। ভাই দেখো, এই যে এই জায়গায় যে নেমে আসতেছে, এগুলা কি ভাই? এটা আমাদের এই যে লম্বা লম্বি ভাবে নেমে আসতেছে, এই সবগুলো হলো আমাদের ট্রাকিয়া। এই যে ভাই এক একটা রিং দেখতে পারতেছো, এটা ট্রাকিয়ার লিঙ্ক বা এটা আমরা কার্টিলেজ বলতেছি। এখন এই ট্রাকিয়াটাই একটা পর্যায়ে এসে দুইটা ভাগে বিভক্ত হয়ে যায়। এই ট্রাকিয়াটাই একটা পর্যায়ে এসে দুইটা ভাগে বিভক্ত হয়ে যায়। কয়টা ভাগে ভাইয়া? 2 ভাগে বিভক্ত হয়ে যায়, দুই পাশে চলে যায়। দুই পাশে বিভক্ত হয়ে দুই পাশে চলে যায়। তাহলে ব্রঙ্কাস কয়টা হলো ভাইয়া? ব্রঙ্কাস এই জায়গায় হয় ভাইয়া 2টা। ব্রঙ্কাস কয়টা হয়? 2টা। এই যে ভাইয়া ব্রঙ্কাস 2টা হয়ে যাচ্ছে এবং দুই পাশে 2টা প্রবেশ করতেছে। কেন দুই পাশে 2টা প্রবেশ করতেছে? কারণ ফুসফুস 2টা। কারণ কি ভাই? আমাদের ফুসফুস 2টা। এখন একটা জিনিস তোমাদের জানতে হবে, আমি ব্রঙ্কাস আর ফুসফুস একসাথে পড়াবো। ব্রঙ্কাস আর ফুসফুস তোমাকে একসাথে পড়াবো। হ্যাঁ দেখো, আমাদের ফুসফুস, আমাদের যে ফুসফুস হলো ভাই 2টা। একটা হলো ডান ফুসফুস আর একটা হলো বাম ফুসফুস। আমাদের হৃৎপিণ্ড কই থাকে? আমাদের হৃৎপিণ্ড থাকে এই যে বাম দিকে বেশি থাকে। আমাদের হৃৎপিণ্ড বাম দিকে বেশি থাকে এবং এই যে ভাই আমাদের হৃৎপিণ্ড থাকে দুই ফুসফুসের মাঝখানেই। এখন এই যে ভাই আমাদের হৃৎপিণ্ডটা কি বলছি? হৃৎপিণ্ডটা কই থাকে? হৃৎপিণ্ডটা থাকে আমাদের বাম দিকে বেশি। এখন এই যে ভাই আমাদের ডান পাশের ফুসফুস এবং বাম পাশের ফুসফুস, এই দুটার মাঝে কিছু বেসিক ডিফারেন্স আছে। সেই বেসিক ডিফারেন্সটা কি? এই ডান ফুসফুসটা বড়, ডান ফুসফুসটা বড় এবং বাম ফুসফুসটা ভাই ছোট। ডান ফুসফুস বড়, বামটা ছোট। এর জন্য ডানের যে ফুসফুস সেখানে ভাই লোব সংখ্যা হলো 3টা। লোব সংখ্যা কয়টা ভাইয়া? 3টা। আর বামের ক্ষেত্রে হলো 2টা। বামের ক্ষেত্রে 2টা। যদি তুমি ওজন জানতে চাও, ডানের ক্ষেত্রে ওজন হলো ভাই 600-রও বেশি, 625 গ্রাম। আর আমাদের বামের ক্ষেত্রে হলো 565 গ্রাম, 565 গ্রাম। এখন এই যে ভাই আমাদের লোব 3টা আছে আর এই জায়গায় লোব 2টা আছে। দুই ফুসফুসের জন্য ব্রঙ্কাস 2টা হয়ে গেছিল, 3 লোবের জন্য আবার 3টা হবে না? এই যে ভাই আমাদের ব্রঙ্কাসটা এই যে এক ফুসফুসে গেল, এই ডান ফুসফুসে যাওয়ার পরে ওই ডান যে ব্রঙ্কাস সেটা আবার 3টা ভাগে ভাগ হয়ে যাবে। কয়টা ভাগে ভাগ হবে ভাইয়া? 3টা ভাগে ভাগ হবে। কয়টা ভাগে? 3টা ভাগে ভাগ হবে। আর এই যে বাম পাশেরটা কয়টা ভাগে ভাগ হয়েছে ভাই? 2টা ভাগে ভাগ হয়েছে। বাম পাশেরটা 2টা আর ডান পাশেরটা 3টা। এই যে ভাই আমাদের ডান ফুসফুস, এই যে আমাদের ভাই ডান ফুসফুস এবং এই যে আমাদের বাম ফুসফুস, সেইখানে ব্রঙ্কাস আবারও ভাগ হয়। সেখানে ব্রঙ্কাস বারবার ভাগ হতে পারে বা ভাগ হতে থাকে, কিন্তু সেখানে যে ব্রঙ্কাস আরেকবার ভাগ হয়, ডান পাশে ভাগ হয়ে হলো 10 ভাগে আর বাম পাশে হলো 8 ভাগে। ডান পাশে কত ভাগে ভাইয়া? 10 ভাগে। আর বাম পাশে কত ভাগে ভাইয়া? 8 ভাগে। কেন? কারণ এই যে ভাই আমাদের 10 ভাগে ভাগ হচ্ছে, এই যে ভাইয়া 10 ভাগে ভাগ হওয়ার পর প্রত্যেকটা ভাগ যে সেগমেন্টটাকে সাপ্লাই দেবে সেটাকে আমরা বলি ব্রঙ্কো পালমোনারি সেগমেন্ট। তারপরে এই যে ভাই আমাদের 8টা ভাগ, প্রত্যেকটা ভাগ যে অংশকে সাপ্লাই দেবে সেটাকে কি বলি আমরা? ব্রঙ্কো পালমোনারি সেগমেন্ট। ব্রঙ্কো পালমোনারি সেগমেন্ট। এই ব্রঙ্কো পালমোনারি সেগমেন্ট নিয়ে আমাদের মেডিকেলে অনেক পড়াশোনা আছে। তোমাদের এত কিছু জানা লাগবে না, তোমাদের এত কিছু জানা লাগবে না। এবং এই যে 10টা আছে না, এই 10টা আলাদা আলাদা নাম আছে, 8টার আলাদা আলাদা নাম আছে। আমাদের লাংস এরকম ধরে ধরে তারপরে যে প্রত্যেকটা সামনে থেকে একভাবে, পিছন থেকে একভাবে বা ল্যাটারালি মিডিয়ালি আমাদের এগুলো দেখাইতে হবে। এটা তোমাদের জানতে হবে না। এখন এই যে ভাই আমাদের ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট একটা জিনিস শুনলো না? এই ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট দ্বারা আমরা বুঝি একটা ফুসফুসের আকৃতি আর কি, ফুসফুসের আকৃতি। এবং এই যে একটা ফুসফুস, এই ফুসফুসের ভিতরে যে গঠন,
এই গঠনটাকে ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট দ্বারা আইডেন্টিফাই করা যায়। এবং এই যে ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট, এটার অনেক 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 স্পেসিফিকেশন আছে এবং অনেক ইম্পর্টেন্স আছে। এবং এই ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টকেই আসলে বলা হয় ফুসফুসের গাঠনিক একক। ফুসফুসের গাঠনিক একক। এখন আজমল স্যারের বইতে তো লেখা আছে, আজমল স্যারের বইতে তো লেখা আছে এই লোবিউল গুলোই হলো কার্যকরী একক। ভাই এই যে ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট, এটার কিন্তু অপর নাম লোবিউল। এটার অপর নাম লোবিউল। এই যে 10 ভাগে ভাগ হয়েছে, এটা কিন্তু 10টা লোবিউল, 8টা লোবিউল। এবং এগুলা কি বলা হয়? ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট। আজমল স্যারের বইতে বলা আছে এই লোবিউল গুলাই হলো কার্যকরী একক। এই লোবিউল গুলাই কার্যকরী একক। আসলে কার্যকরী একক হলো অ্যালভিউলাস, আর লোবিউল গুলো হলো গাঠনিক একক। লোবিউল গুলা কি ভাই? আমাদের গাঠনিক একক। লোবিউল গুলা কি ভাই? আমাদের গাঠনিক একক। তো যদি এখন ব্রঙ্কাসের ক্ষেত্রে বলি, ব্রঙ্কাসের ক্ষেত্রে সিরিয়ালটা কেমন হয়? যে ভাই ট্রাকিয়া তো ছিল, ট্রাকিয়া ছিল, ট্রাকিয়া থেকে দুই পাশে দুই ভাগ হয়ে গেল কি ভাই? কি নামে? এক পাশেই যদি আমি বোঝাই, ব্রঙ্কাস নামে। কি নামে ভাগ হলো? ব্রঙ্কাস। কি নামে ভাগ হয়েছে? ব্রঙ্কাস। ব্রঙ্কি লেখা যদি দেখো, ব্রঙ্কি মানে হলো প্লুরাল। ব্রঙ্কি মানে কি বোঝাচ্ছে? মানে দুইটা বুঝাইছে। এখন এই যে ভাই ব্রঙ্কাসটা আছে, সেই ব্রঙ্কাসটা যখন আরেকবার ভাগ হবে, এই ব্রঙ্কাসটা যখন আরেকবার ভাগ হবে, এটা প্রথমবার যখন ভাগ হয়েছে এটাকে আমরা বলি প্রাইমারি ব্রঙ্কাস। এটাকে আমরা কি বলি? প্রাইমারি ব্রঙ্কাস। সেটা যখন আরেকবার ভাগ হবে, যদি ডানের ক্ষেত্রে বলি, তাহলে তো এটা 3টা ভাগে ভাগ হচ্ছে। এই যে পরের বার যে ভাগ হচ্ছে, এটাকে আমরা বলি সেকেন্ডারি ব্রঙ্কাস বা লোবার ব্রঙ্কাস। সেকেন্ডারি ব্রঙ্কাস বা লোবার ব্রঙ্কাস। তারপর এই যে ভাই লোবার ব্রঙ্কাস বা সেকেন্ডারি ব্রঙ্কাস আছে না, সেটা আবার ভাগ হবে। এই যে ভাই পরবর্তীতে ভাগ হচ্ছে, এই ভাগকে আমরা বলি ভাই টারশিয়ারি ব্রঙ্কাস বা সেগমেন্টাল ব্রঙ্কাস। এই যে ভাই সেগমেন্টাল ব্রঙ্কাস, এইগুলাই ভাই লোবিউলকে বা আমাদের ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টকে সাপ্লাই দেয়। এই সেগমেন্টাল ব্রঙ্কাস গুলো কি ভাই? লোবিউলকে বা ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টকে সাপ্লাই দেয়। তারপরে এই যে ভাই মানে সেগমেন্টাল ব্রঙ্কাস গুলো আছে না, সেটা আবার ভাগ হয়ে ভাই ব্রঙ্কিউল গঠন করে। কি গঠন করে ভাই? ব্রঙ্কিউল। এই ব্রঙ্কিউল গুলাই ভাই যখন একদম হতে থাকে, শেষ দিকে আমরা এটাকে বলি কি? আমরা বলি সূক্ষ্ম নালিকা তৈরি করে ফেললে বলি টার্মিনাল ব্রঙ্কিউল, এবং সেটা শ্বসন অঞ্চলে পৌঁছাইলে সেটাকে আমরা বলি ভাই রেসপিরেটরি ব্রঙ্কিউল বা শ্বসন ব্রঙ্কিউল। রেসপিরেটরি ব্রঙ্কিউল বা শ্বসন ব্রঙ্কিউল। এখন এই যে ভাই ট্রাকিয়া, ট্রাকিয়া ছিল একটা। আমরা যদি ডান পাশে যাই, ডান পাশেও একটা ব্রঙ্কাস, বাম পাশেও একটা ব্রঙ্কাস। সেকেন্ডারি ব্রঙ্কাস বা লোবার ব্রঙ্কাস হলো ডান পাশে 3টা, বাম পাশে হবে 2টা। এই যে ভাই টারশিয়ারি ব্রঙ্কাস, এটা ডান পাশে হবে 10টা, বাম পাশে হবে 8টা। ওকে, তো এই হলো মোটামুটি আমাদের বেসিক কথাবার্তা। এখন যদি আমি ফুসফুসে যাই, ফুসফুসে এই জায়গায় জাস্ট আমরা ওভারঅল কিছু কিছু কথাবার্তা জানতে পারছি। আর একটু বিস্তারিত যদি জানি, হ্যাঁ দেখো, একটা ফুসফুস, একটা ফুসফুস, ওই ফুসফুসের তবে আবরণ আছে, আবরণ আছে না? একটা ফুসফুসের আবরণকে কি বলা হয়? ফুসফুসের আবরণকে বলা হয় প্লিউরা। ফুসফুসের আবরণকে কি বলা হয় ভাইয়া? প্লিউরা বলা হয়। এই যে ভাইয়া প্লিউরা, প্লিউরা 2টা স্তর আছে। কয়টা স্তর ভাইয়া? 2টা স্তর। আমরা পেরিকার্ডিয়াম পড়ছিলাম না? পেরিকার্ডিয়ামের মধ্যেও আমরা এই 2টা ওয়ার্ড পাইছি, যেটা আমরা এখন পাবো। এই যে ভাইয়া প্লিউরা আছে, প্লিউরাটা 2টা স্তর। এই 2টা স্তরে একটা স্তরের নাম হলো ভাই আমাদের প্যারাইটাল, এবং আরেকটা নাম হলো ভিসেরাল। আমি যখন চ্যাপ্টার 4 পড়িয়েছি তখনই বলেছি ভাইয়া ভিসেরা মানে ভিতরে, ভতে ভ। ভিসেরা মানে কি ভাইয়া? ভিতরে। তার মানে ভিসেরাল স্তর থাকবে ভাইয়া ভিতরের দিকে স্তর। ভিসেরাল স্তর কি ভাইয়া? আমাদের ভিতরের দিকে স্তর। আর প্যারাইটাল স্তর কি ভাইয়া? আমাদের বাইরের দিকে স্তর। প্যারাইটাল স্তর কি ভাইয়া? আমাদের বাইরের দিকে স্তর। তো এই যে ভাই আমাদের প্লিউরা, প্লিউরা 2টা স্তর আছে, একটা হলো প্যারাইটাল আর একটা ভিসেরাল। এখন দেখো, এই যে আমাদের এই ছবিতে যদি দেখো, এই যে আমাদের ধরো এই জায়গায় ব্রঙ্কাস প্রবেশ করতেছে, এই ব্রঙ্কাসের সাথে সাথে আরো কিছু প্রবেশ করে এবং বের হয়। এই ব্রঙ্কাসের সাথে সাথে আরো কিছু প্রবেশ করে এবং বের হয়। আমরা জানি যে ভাইয়া, আমরা তো জানি যে ভাই ফুসফুস, যেহেতু ফুসফুসে তো আমাদের কি থাকবে? আর্টারি থাকবে, ভেইন থাকবে। এই যে ভাই আমাদের ফুসফুসে প্রবেশ করে আমাদের পালমোনারি, ধমনী, আর বের হয় হলো পালমোনারি শিরা ও লসিকা। পালমোনারি শিরা ও লসিকা নালী। তাহলে ভাই প্রবেশ করলো কি কি? প্রবেশ করলো হলো পালমোনারি ধমনী, আর বের হয়ে গেলে হলো
পালমোনারি শিরা এবং লসিকা নালী। এবং এই যে জিনিসগুলো প্রবেশ করতেছে এবং বের হচ্ছে, যে এলাকা দিয়ে বের হয়, যে এলাকা দিয়ে বের হয় আর কি, মানে ফুসফুসের যে অংশ দ্বারা বের হয়, এই যে ভাইয়া ব্রঙ্কাসও যে অংশে ভাইয়া আমাদের ওপেন করতেছে, এই অংশটাকে আমরা বলি হাইলাম। কি বলি ভাইয়া? হাইলাম। মূলত ব্রঙ্কাস ফুসফুসের যে অংশে আসলে ওপেন করে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হাইলাম। সেটাকে কি বলি? হাইলাম। এবং এই যে ভাইয়া পালমোনারি ধমনী, শিরা, লসিকা নালী এগুলা সহ ঘন যোজক টিস্যু, ব্রঙ্কাস সব মিলে যে জিনিসগুলা তৈরি করে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি পালমোনারি রুট। পালমোনারি রুট। পালমোনারি রুট। ভাই একটা জিনিস বলো তো, একটা গাছ কিসের অবলম্বনে বেঁচে থাকে? একটা এত বড় বড় গাছ যে থাকে কিসের অবলম্বনে অবলম্বনে বেঁচে থাকে? রুট বা মূলের না? এটাকে আমরা পালমোনারি রুট বলতে মানে কি? এই পালমোনারি রুটকে অবলম্বন করেই এই লাংস ঝুলে থাকবে। এই লাংস কি থাকবে ভাই? আমাদের ঝুলে থাকবে। এই যে ভাই আমাদের ফুসফুস যে ঝুলে থাকে, এই ঝুলে থাকার ক্ষেত্রে আরো অনেক ফ্যাক্টর আছে, তার চেয়ে একটা বড় ফ্যাক্টর হলো এই পালমোনারি রুট। এই যে আমাদের ব্রঙ্কাস দেখতেছো, পালমোনারি ধমনী, শিরা, লসিকা নালী, ঘন যোজক টিস্যু যা যা দেখবা এই সবগুলোই হলো পালমোনারি রুট গঠন করে, এবং যেটাকে অবলম্বন করেই আমাদের কি মানে কি ঝুলে থাকে ভাই? আমাদের ফুসফুস ঝুলে থাকে। ফুসফুস ঝুলে থাকে। সো এই হলো মোটামুটি আমাদের ফুসফুস সম্বন্ধে কথাবার্তা। মোটামুটি ফুসফুস সম্বন্ধে কথাবার্তা। ওকে, এখন ব্রঙ্কাস নিয়ে একটা কথা তোমাদের বলিনি। ব্রঙ্কাস নিয়ে তোমাদের একটা কথা বলিনি, সেই কথাটা কি? হ্যাঁ দেখো, ধরো আমার ছবি আঁকা ভালো না, আমার ছবি আঁকা ভালো না, তাও আঁকি। ছবি আঁকা ভালো না হলেও আঁকতে হয়। এখন এই যে ভাই আমাদের ধরো ট্রাকিয়াটা নেমে আসতেছে, এটা নেমে আসতেছে। এখন ট্রাকিয়াটা নেমে আসার পরে এটা তো ভাই দুইটা ভাগে ভাগ হইছে, দুইটা ভাগে ভাগ হইছে, দুইটা ব্রঙ্কাস গেছে না? এখন আমার ছবি আঁকা একটু ভুল হয়েছে, আমার ছবি আঁকা একটা ভুল হয়েছে। সেই ছবিটা আমি যদি এখন আবার রিপেয়ার করি, ছবিটা কেন ভুল হয়েছে? ছবিটা ভুল আঁকছি দেখে তুমি বুঝতে পারবা। এখন আমি একটু ডানের দিকে সরে আঁকলাম, ডানের দিকে সরে আঁকলাম, ডানের দিকে সরে আঁকলাম। কেন সরে আঁকলাম? হ্যাঁ দেখো, এই যে ব্রঙ্কাস, এই যে আমাদের ডান ব্রঙ্কাস এবং এই যে আমাদের বাম ব্রঙ্কাস, এই যে আমাদের ডান ব্রঙ্কাসটা আছে না ভাইয়া, এই ডান ব্রঙ্কাসটা একটু মোটা থাকে। কি থাকে ভাইয়া? মোটা থাকে এবং খাটো থাকে। মোটা থাকে এবং খাটো থাকে। এবং বাম ব্রঙ্কাসটা আমাদের একটু লম্বা থাকে, সরু থাকে। কেন? একটা জিনিস বলো তো, হার্ট কোন পাশে থাকে? মানুষের হৃৎপিণ্ড কোন পাশে থাকে? এটা আসল ব্যাখ্যা না, ধরে নাও। হার্ট কোন পাশে থাকে ভাইয়া? হার্ট থাকে আমাদের বাম পাশে। কোন পাশে? বাম পাশে। আমরা কি জানি? হার্ট দুই ফুসফুসের মাঝখানে থাকে না? হার্ট দুই ফুসফুসের মাঝখানে থাকে। এখন এই যে ভাই ট্রাকিয়া যে নাইমা দিতেছে, ট্রাকিয়া কি একটা মাঝখানের জিনিস না? মাঝখানের জিনিসই তো। এখন দুই পাশে তো সমান ভাবে যাওয়ার কথা ছিল, দুই পাশে সমান ভাবে কেন যায় না? হ্যাঁ দেখো, ট্রাকিয়াটা একটু ডান দিকে সরে থাকে, এবং তার চেয়ে বড় কথা এই যে ভাই আমাদের হৃৎপিণ্ড, এই হৃৎপিণ্ডটাকেও পার করে যাইতে হবে লাং পর্যন্ত। তো এইটা দ্বারা মনে রাখবা যে ভাই আমাদের এই যে ব্রঙ্কাসটা, ব্রঙ্কাসটা ডান ব্রঙ্কাসের ক্ষেত্রে একরকম, বামের ক্ষেত্রে একরকম। ডানের ক্ষেত্রে সেটা হলো একটু খাটো এবং মোটা, বামের ক্ষেত্রে সেটা একটু লম্বা ও সরু। এই যে ভাই আমাদের দূরত্বটা, এই যে ব্রঙ্কাসের লেন্থ বা দূরত্ব, এই দূরত্ব ডানের ক্ষেত্রে হলো 2.5 সেন্টিমিটার, বামের ক্ষেত্রে হলো ভাই 5 সেন্টিমিটার। ডানের ক্ষেত্রে 2.5 সেন্টিমিটার, বামের ক্ষেত্রে ভাই 5 সেন্টিমিটার। এইটুকু জানলেই ভাইয়া তোমাদের জন্য যথেষ্ট। এইটুকু জানলেই তোমাদের জন্য ভাইয়া যথেষ্ট। এখন যা জেনে রাখো ভাইয়া ফুসফুসের কাজ, ফুসফুসের কাজ। ফুসফুসের কাজ তোমাকে বললে তুমি এমনি লিখতে পারবে যে ভাই ফুসফুস একটা শ্বসন অঙ্গ, আমাদের শ্বাস নিতে সাহায্য করে। অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের যে এক্সচেঞ্জ, এটা এখানেই হয়, আরো ইত্যাদি ইত্যাদি। যে জিনিসটা তুমি জানো না সেই জিনিসটা হলো, এদিকে 4টা নাম আছে। যে 4টা নাম আছে, 4টা নাম জাস্ট পরীক্ষা হলে লিখে দিবা। সেই 4টা নাম কি? যেটা ফুসফুসের টিস্যু কি কি ক্ষরণ করে? এটা হলো ইমিউনোগ্লোবিন, ইমিউনোগ্লোবিলিন ক্ষরণ করে। তারপরে কি ক্ষরণ করে ভাই? সেরোটোনিন, সেরোটোনিন, হিস্টামিন। সেরোটোনিন, হিস্টামিন এই শব্দগুলো তুমি লাস্ট চ্যাপ্টারে পড়ে আসছো। তারপরে কি ভাই? ব্রাডিকিনিন,
প্রোস্টাগ্ল্যান্ড, প্রোস্টাগ্ল্যান্ডিন, এই সবগুলোই ভাইয়া কি আমাদের যে ফুসফুসের টিস্যু, সেই ফুসফুসের টিস্যুগুলো রিলিজ করে, ফুসফুসের টিস্যু রিলিজ করে। এছাড়া আরো বেসিক যেসব কাজ আছে এটা একটু বই দেখলেই পারবা। এখন আমরা যে জিনিসটা পড়বো সেটা হলো ফুসফুসের কার্যকরী একক। ফুসফুসের কার্যকরী একক, ফুসফুসের কার্যকরী এককটা কি? অ্যালভিউলাস। আমি যদি তোমাকে বলি যে ভাই এই চ্যাপ্টারে আসার মতন সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট কোনটা, সেটা হলো ভাই এই অ্যালভিউলাস। সেটা কি ভাইয়া? এই অ্যালভিউলাস। এই অ্যালভিউলাসটা খুবই 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 গুরুত্বপূর্ণ। অ্যালভিউলাসটা ভাইয়া খুবই 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 গুরুত্বপূর্ণ। আমি যদি তোমাদের একটা ছবি এনে দেখাই, তোমাদের যদি একটা ছবি এনে দেখাই, ছবিটা হলো যে এইটা, ছবিটা হলো ভাইয়া এইটা। সেটা দেখো, এই যে ভাই ফুসফুসে অ্যালভিওলাই লেখা তোমাদের বইয়েরই। হ্যাঁ, এই যে এখান থেকে নেমে আসতেছে জিনিসগুলা, এই যে মাঝখানের জিনিসটা, এটা হলো একটা কি, এটা হলো ভাই আমাদের ওই বলতে পারো ব্রঙ্কিওল। কি বলতে পারো ভাই? ব্রঙ্কিওল। এখন এই ব্রঙ্কিওল নেমে এসে একদম শেষের যে অংশটা হচ্ছে না, সেই শেষের অংশটাই হলো ভাই আমাদের অ্যালভিওলাই। শেষের অংশটাই কি? অ্যালভিওলাই। এই অ্যালভিওলাই কি হয়? এই অ্যালভিওলাইতেই অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান হয়। অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান হয়। এটা তোমরা সবাই জানো, আমি ওইটার জন্য এই ছবিটা আনিনি। ছবিটা আনছি ভাই এই দুই পাশে দুটা জিনিসের জন্য, দুই পাশের দুইটা জিনিসের জন্য। আমরা যখন হার্ট পড়লাম, তখন তো আমরা পড়ছিলাম কি পড়ছিলাম ভাইয়া? যে আমাদের রাইট ভেন্ট্রিকল থেকে, আমাদের রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি ট্রাঙ্ক বের হয়, যেটা থেকে আমাদের পালমোনারি আর্টারিতে রূপান্তর হয়, যেটা থেকে আমাদের পালমোনারি আর্টারিতে রূপান্তর হয়। সেই পালমোনারি আর্টারিটা আমাদের ফুসফুসে যায়, কি নিয়ে আসে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড নিয়ে আসে। কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড নিয়ে আসে, এই যে ভাই এইটাই এইটাই। তারপরে সেটা অ্যালভিউলাসের এখানে যায়, সেখানে গ্যাসীয় আদান প্রদান হয়। এই অক্সিজেন যুক্ত ব্লাডটা পরবর্তীতে পালমোনারি শিরার মাধ্যমে কোথায় যায়? আমাদের লেফট অ্যাট্রিয়ামে যায়। কোথায় যায়? লেফট অ্যাট্রিয়ামে যায়। এইটাই হলো এই ছবির মাহাত্ম্য, যে ভাইয়া এইখানে আমাদের কি আসতেছে? পালমোনারি ধমনীর শাখা আসতেছে, পালমোনারি ধমনীর ব্রাঞ্চ আসতেছে একটা। সেটা কি নিয়ে আসতেছে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড। সেটা ভাইয়া অ্যালভিউলাসের ওই জায়গায় এসে আমাদের কি করতেছে? আমাদের গ্যাসিয়াস এক্সচেঞ্জ করতেছে। সেটা পরবর্তীতে অক্সিজেন যুক্ত ব্লাড, রেড ব্লাড যেটা আমরা দেখতে পাচ্ছি এই জায়গায়, সেটা নিয়ে যাবে কোথায়? লেফট অ্যাট্রিয়ামে। অক্সিজেনেটেড ব্লাড কোথায় নিয়ে যাবে ভাইয়া? লেফট অ্যাট্রিয়ামে নিয়ে যাবে। তো এইটা হলো অ্যাট্রিয়ামের কাজ। আসলে অ্যালভিউলারে কি ভাইয়া? এটাই হলো অ্যালভিউলাসের কাজ। বাট অ্যালভিউলাসের সংখ্যা থেকে শুরু করে এটার গঠন সম্বন্ধে অনেক 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 এমসিকিউ আসে। বিশেষ করে একটা বিষয় নিয়ে অনেক বেশি এমসিকিউ আসে, যেটা তোমরা অনেক বেশি শুনেছো, সারফেক্টেন্ট। কি ভাইয়া? সারফেক্টেন্ট বা ডাইপারমিথাইল লেসিথিন। ওইটা সম্বন্ধে চলো আমরা পড়ি। তাই দেখো, অ্যালভিউলাসকে কি বলা হয়? ফুসফুসের কার্যকরী একক। ফুসফুসের কার্যকরী একক। এই যে ভাইয়া অ্যালভিউলাসের সর্বপ্রথম আমরা যে জিনিসটা পড়বো সেটা হলো সংখ্যা। কি ভাইয়া? সংখ্যা। অ্যালভিউলাসের সংখ্যা কত? ভাইয়া অ্যালভিউলাসে নবজাতক শিশুর ক্ষেত্রে ভাইয়া অ্যালভিউলাই থাকে 20,000। কত ভাইয়া? 20,000। নবজাতকের কত থাকে? সরি 20 মিলিয়ন। 20,000 না, কত ভাইয়া? 20 মিলিয়ন। নবজাতক শিশুতে কতগুলো থাকে? 20 মিলিয়ন। সেই যখন বড় হতে থাকবে, তার যখন বয়স হবে 8 বছর, কত বছর ভাইয়া? 8 বছর, তখন সেটার সংখ্যা দাঁড়াবে কত? 300 মিলিয়নে। কত মিলিয়ন ভাইয়া? 300 মিলিয়ন। নবজাতকে 20 মিলিয়ন, 8 বছর হবে আমাদের 300 মিলিয়ন। আর যখন সে পূর্ণবয়স্ক হয়ে যাবে, তখন তার দুই লাংস মিলিয়ে কতগুলো পাওয়া যাবে ভাইয়া? প্রায় 480 মিলিয়ন। প্রায় 480 মিলিয়ন। শুধু এটা জানলে হবে না ভাই, রেঞ্জটা একটু জানতে হবে, যে ভাই 274 থেকে 790, 274 থেকে 790। ওকে, যে জিনিসটা ভার্সিটি পরীক্ষায় আসে সেটা হলো এই অ্যালভিউলাসের ব্যাস এবং পুরুত্ব। অ্যালভিউলাসের ব্যাস এবং পুরুত্ব, এটা ভাইয়া 2 বছর আগে জাহাঙ্গীরনগর ভার্সিটিতে আসছে। অ্যালভিউলাসের ব্যাস কত? অ্যালভিউলাসের ব্যাস হলো ভাইয়া 0.2 মিলিমিটার, আর পুরুত্ব হলো ভাইয়া 0.2 মাইক্রোমিটার। একটা হলো মিলিমিটার আর একটা হলো মাইক্রোমিটার। একটা হলো কি ভাই আমাদের? মিলিমিটার আর একটা মাইক্রোমিটার। এবং এই যে ভাই একটা অ্যালভিউলাস যদি আঁকি, অ্যালভিউলাসটা এরকম আঙুরের থোকার মতোই দেখতে, আঙুরের থোকার মতোই দেখতে। এই জায়গায় যদি ভাই ধরো আমাদের
অক্সিজেন আসে, এখানে ভাই আমাদের অনেক কৈশিক জালিকা থাকে। যদি আমি এইখানে বলি যে এখানে একটা কৈশিক জালিকা আছে, এই জায়গায় আমাদের এক্সচেঞ্জ হবে কৈশিক জালিকাতেই, সেই জায়গায় ভাই আমাদের এই জায়গায় কার্বন ডাইঅক্সাইড চলে আসবে, সেই অক্সিজেন চলে যাবে, পরে আমাদের ব্লাডটা পিউরিফাই হয়ে যাবে, সেটা চলে যাবে লেফট সাইড চেম্বার। এটা আমরা পড়বো একটু পরে, গ্যাসেস এক্সচেঞ্জ পড়বো, তারপর আমাদের যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন, এগুলো আমরা সবই পড়বো। সো এই হলো মোটামুটি অ্যালভিউলাসের গঠন সম্বন্ধে। এখন যে জিনিসটা, যে অ্যালভিউলার যে প্রাচীর আছে, অ্যালভিউলার যে প্রাচীর, এই অ্যালভিউলার প্রাচীর এক ধরনের ম্যাক্রোফেজ থাকে। কি থাকে ভাইয়া? ম্যাক্রোফেজ। আমরা কি জানি ম্যাক্রোফেজ বলতে কি বোঝায়? ম্যাক্রোফেজ বলতে কি বোঝায়? ম্যাক্রোফেজ বলতে বোঝায় আসলে যে জিনিসটা আসলে আমাদের কি করতে পারে, জীবাণু ভক্ষণ করতে পারে, যে জিনিসটা জীবাণু ভক্ষণ করতে পারে। এই যে ভাইয়া অ্যালভিউলাই বা ফুসফুসের যে আমাদের ম্যাক্রোফেজ, এটাকে আমরা বলি ফ্যাগোসাইটিক অ্যালভিউলার ম্যাক্রোফেজ। ফ্যাগোসাইটিক অ্যালভিউলার ম্যাক্রোফেজ, ফ্যাগোসাইটিক অ্যালভিউলার ম্যাক্রোফেজ। ওকে, তারপরে এই যে ভাই আমাদের অ্যালভিউলাস, অ্যালভিউলাসে এক ধরনের কোষ পাওয়া যায়। আসলে অ্যালভিউলাসে দুই ধরনের কোষ পাওয়া যায়, একটা হলো টাইপ 1, একটা হলো টাইপ 2। তোমাদের বইতে এই টাইপ 1 টাইপ 2 নাই, সো তোমাদের লাগবে না। তোমাদের এই জায়গায় যে কথাটা আছে যে অ্যালভিউলার প্রাচীরে অনেক সেপ্টাল কোষ পাওয়া যায়। কি পাওয়া যায় ভাইয়া? সেপ্টাল কোষ। এই সেপ্টাল কোষগুলা কি রিলিজ করে? এই সেপ্টাল কোষগুলো আমাদের সারফেক্টেন্ট রিলিজ করে। কি রিলিজ করে ভাইয়া? সারফেক্টেন্ট রিলিজ করে। যে সারফেক্টেন্টের কেমিক্যাল নেম এই জায়গায় বলা আছে ডাইপালমিটয়েল লেসিথিন। ডাইপালমিটয়েল লেসিথিন। ওকে, এখন এই যে ভাই সারফেক্টেন্টটা আছে, সেই সারফেক্টেন্টের কাজ কি? এই সারফেক্টেন্টের কাজ হলো ভাই আমাদের পৃষ্ঠটান কমানো। তরলের মানে যে অ্যালভিউলাসের যে তরল থাকে, সেই তরলের পৃষ্ঠটানটা কমানো বা সারফেস টেনশনটা কমানো। এই সারফেস টেনশনটা কমাইলে লাভ কি হয়? এই সারফেস টেনশন কমাইলে ভাইয়া অ্যালভিউলাস চুপসে যায় না। অ্যালভিউলাস চুপসে যায় না। আর অ্যালভিউলাস যদি চুপসে না যায়, অ্যালভিউলাস যদি চুপসে না যায়, তাহলে এটা সারফেস এরিয়া বাড়বে। এবং সারফেস এরিয়া বাড়লে কি হবে, বা সারফেস এরিয়া ঠিক থাকবে, তাহলে কি হবে ভাই? আমাদের গ্যাসিয়াস এক্সচেঞ্জ ঠিক মতো হতে পারবে। গ্যাসিয়াস এক্সচেঞ্জ ঠিক মতো হতে পারবে। এবং আমরা জানি যে এই যে সারফেক্টেন্ট, সেটা তোমাদের বই অনুসারে যে ভ্রূণে বা মানব ভ্রূণে সেটা 23 সপ্তাহে রিলিজ হয়। কততম সপ্তাহে ভাইয়া? 23 সপ্তাহ থেকে রিলিজ হয়। কততম সপ্তাহ? 23 সপ্তাহ। এই জন্য অনেক দেশে বলা হয় যে 24 সপ্তাহ পরে অ্যাবর্শন ইল্লিগাল, এবং 23 সপ্তাহ পর্যন্ত এটার মানে লিগালিটি দেয়। বাট এটা আসলে 23 সপ্তাহ পর্যন্ত লিগালিটি দেওয়া উচিত না। এটা খুবই জঘন্য একটা কাজ। সো সারফেক্টেন্ট যখনই রিলিজ হোক, কখনো অ্যাবর্শন করানো উচিত না। তো যাই হোক, তো এই হলো অ্যালভিউলাই পর্যন্ত। এতক্ষণ অনেক বোরিং কথাবার্তা গেছে। কেন বোরিং কথাবার্তা গেছে? কারণ এগুলো ম্যাক্সিমাম মুখস্থ জিনিস। এগুলো ম্যাক্সিমাম মুখস্থ জিনিস। ফুসফুসের ব্যাপারটাও একটু যদি বুঝাইতে পারি, বোরিং একটু কম লাগার কথা। বাট এই জায়গায় আসলে মুখস্থ জিনিসই বেশি ছিল। এখন আমরা যে জিনিসটা শুরু করব, এখন হবে হলো সম্পূর্ণ কনসেপ্টের জিনিস। এখন শুরু হবে একদম ভাইয়া কনসেপ্টের জিনিস। সেই কনসেপ্টের জিনিস কি? এখন আমরা শুরু করব শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগের যে আমাদের প্রক্রিয়াটা, এই ব্যাপারগুলো আসলে কি কি, এটা আমরা এখন পড়া শুরু করব। চলো ভাই শুরু করি। ভাই দেখো, শুরুতে আমরা কি পড়বো? শুরুতে আমরা পড়বো এই যে শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগ, এটার জন্য কি পেশি লাগবে না? কি লাগবে ভাই? পেশি লাগবে। সেই পেশিটা কি? তাই দেখো, আমাদের যে রেসপিরেশন বা শ্বসন, সে জায়গায় ভাই দুই ধরনের পেশি কাজ করে। কয় ধরনের পেশি ভাই? দুই ধরন। একটা হলো ভাই ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা, বা মধ্যচ্ছদা। আর একটা হলো ভাই ইন্টারকোস্টাল মাসেল বা ইন্টারকোস্টাল পেশি। ইন্টারকোস্টাল মাসেল বা ইন্টারকোস্টাল পেশি। এই যে ভাই আমাদের ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা, সেটা কই থাকে ভাই? সেটা ভাই আমাদের যে অ্যাবডোমেন, অ্যাবডোমেনের উপরে থাকে। থোরাক্স আর অ্যাবডোমেনকে আলাদা করে যে, থোরাক্স আর অ্যাবডোমেনকে যে আলাদা করে, তোমাদের বইতে একটা জায়গায় বলা আছে যে এই যে ভাই ডায়াফ্রাম, সেই ডায়াফ্রামে ছিদ্র থাকে। ডায়াফ্রামে ছিদ্র থাকে, যে ছিদ্র দিয়ে মানে তিনটা ছিদ্র থাকে, যে তিনটা ছিদ্র দিয়ে তিনটা জিনিস বের হয়ে যায়। যে তিনটা ছিদ্র দিয়ে তিনটা জিনিস বের হয়ে যায়, ছন্দ দ্বারা মনে রাখবা। সেই ছন্দটা হলো ভোয়া। কি ভাইয়া? ভোয়া। ভিতে কি ভাইয়া? ভিতে হলো একটা ভেইন। ভিতে হলো একটা ভেইন। সেই ভেইনটা কি? সেই ভেইনটা হলো ইনফিরিয়র ভেনা কাভা। ইনফিরিয়র ভেনা কাভা। আমরা যখন হার্ট পড়ছি, হার্টের ক্ষেত্রে আমরা কি পড়ছিলাম? যে ভাই রাইট এট্রামে নিচে থেকে ব্লাড নিয়ে আসবে ইনফিরিয়র ভেনা কাভা। সো সেটা ডায়াফ্রাম ক্রস করতে হবে না। সো এই জায়গায় ইনফিরিয়র ভেনা কাভা থাকবে। ওতে কি? ওতে হলো এসোফেগাস। ওতে হলো ভাইয়া এসোফেগাস বা অন্ননালী। আর এতে কি? এতে হলো ভাই আমাদের অ্যাওরটা।
এতে কি ভাই আমাদের অ্যাওটা, আসলে ভাই এটাকে ডিসেন্ডিং অ্যাওটা বলে বা অ্যাওটা। ওকে, এতে হলো অ্যাওটা। তো এখন এই যে ভাই আমাদের পেশিগুলো আছে, সেই পেশিগুলো আমাদের কিভাবে সাহায্য করে? আমাদের বইতে এরকম একটা সুন্দর ছবি দেওয়া আছে। এই ছবি দেখে তুমি যদি কিছু বোঝো বুঝবা, না বুঝলে দরকার নেই। ছবি দেখে যদি বুঝতে পারো বুঝবা, না বুঝলে দরকার নেই। আমি তোমাকে জাস্ট লিখে দিব, যে তোমাদের কখনো রিটেনে আসে, তোমাদের উপকারে আসবে। আগে ব্যাপারটা বুঝো। ভাই দেখো, তুমি ধরো শ্বাস নিতে যাচ্ছ, এখন শ্বাস নিতে গেলে তোমার ধরো এই জায়গায় অলরেডি ধরো একটা বেলুন ফোলাচ্ছ, অলরেডি অনেক ফুলে আছে, তুমি যদি আবার বাতাস ঢুকাইতে চাও, ফেটে যাবে না? ওটা তো ফেটে যাবে। তো ওটাতে একটা ফ্রি স্পেস থাকতে হবে। কি থাকতে হবে ভাইয়া? ফ্রি স্পেস থাকতে হবে, বা ওটার যে চাপ, সেই চাপটা কম থাকতে হবে। মানে কি? মানে হলো যে ধরো তুমি শ্বাস নিবা, তুমি তখনই শ্বাস নিতে পারবা যখন তোমার ভিতরের যে জায়গা, সেই জায়গার যে চাপ, সেটা বাইরের চাপের চেয়ে কম। সেটা কি ভাইয়া? বাইরের চাপের চেয়ে কম। এখন আমরা ছোটবেলায় যে ফিজিক্সের চাপের সূত্র পড়ছিলাম, সেটা কি ভাইয়া? পি ইকুয়াল টু এফ বাই এ। পি ইকুয়াল টু এফ বাই এ। সরি, আমি কয়েকদিন ধরে অসুস্থ। সো পি ইকুয়াল টু এফ বাই এ। এই জায়গায় পি দ্বারা কি বোঝায়? প্রেশার, এফ দ্বারা ফোর্স, এ দ্বারা হলো এরিয়া। এরিয়া যদি বাড়ে তাহলে প্রেশার কমবে না? এরিয়া যদি বাড়ে আমাদের প্রেশার কমবে। সো আমাদের কাজ কি হবে? আমাদের কাজ হবে এরিয়াটা বা ভলিউমটা বাড়ানোর, ওই এরিয়া। তো সেই ভলিউমটা যদি আমি বাড়াইতে পারি, তাহলে আমাদের কিসের দিকে প্রেশার কমবে, আমি ইন্সপিরেশন করতে পারবো। এখন যদি আমি শ্বাস গ্রহণ করতে চাই বা ইন্সপায়ার করতে চাই, তখন আমার কি করতে হবে? এরিয়া বাড়াইতে হবে। তো এরিয়া বাড়ানোর জন্য আমরা কি করব? আমাদের দিকে কয় ধরনের পেশি আছে ভাইয়া? দুই ধরনের পেশি আছে। কয় ধরনের পেশি? দুই ধরনের। একটা হলো ডায়াফ্রাম, একটা হলো ইন্টারকোস্টাল মাসেল। ডায়াফ্রাম এবং ইন্টারকোস্টাল মাসেল, যে দুইটা মাসেলের নাম নিলাম, শ্বাস গ্রহণের সময় দুইটা মাসেলের সংকোচন হয়। এই যে ডায়াফ্রাম, এই ডায়াফ্রামও সংকোচন হবে। তারপরে আমাদের যে ইন্টারকোস্টাল মাসেল, সেটাও সংকোচন হবে। সেই সংকোচন হলো আসলে কি লাভ? হ্যাঁ, তোমাদের বইয়ের লাইন, আমি জাস্ট বইয়ের লাইন বলবো। ডায়াফ্রাম সংকোচন হলে কি হয় ভাই? নিচে নামে। কি করে ভাইয়া? নিচে নেমে যায় বা নিচে নামে। নিচে নামলে কি হবে? নিচে নামলে দেখো, এই যে উপর থেকে নিচ পর্যন্ত মানে যে লেন্থটা, এই লেন্থটা বাড়বে না। বা উপর থেকে নিচ পর্যন্ত যে ব্যাস, সেই ব্যাসটা বাড়বে না। এই ব্যাসকে আমরা বলি অনুদৈর্ঘ্য ব্যাস। কি বলি ভাইয়া? অনুদৈর্ঘ্য ব্যাস বা লঙ্গিটিউডিনাল ব্যাস। অনুদৈর্ঘ্য ব্যাস বা লঙ্গিটিউডিনাল ব্যাস, এই ব্যাসটা বাড়বে। আর ইন্টারকোস্টাল মাসেল যদি আমাদের কন্ট্রাক্ট হয়, তাহলে কি হয়? ইন্টারকোস্টাল মাসেল যখন কন্ট্রাক্ট হয়, তখন আমরা যেহেতু চ্যাপ্টার 7 পড়ছি, আমরা তো জানি এই জায়গায় আমাদের কি আছে? রিবস আছে। সেই রিবস গুলা উপরে উঠে যায়। সেই রিবস গুলা একটু উপরে উঠে যায়, তার সাথে সাথে স্টারনামটাও উপরে উঠে যায়। হিপসও উপরে উঠে যায়, স্টারনামও উপরে উঠে যায়। এটার ফলে আমাদের আসলে দুইটা, আবার তোমাদের বইতে বলা আছে তিনটা। আসলে দুইটা, বাট আসলে তোমাদের বইতে বলা আছে তিনটা। তিনটা বলার দরকার নাই। আর যদি তিনটা বলতে চাও, তাও যদি বলি যে ভাই, ইন্টারকোস্টাল মাসেল সংকোচন হলে আমাদের পার্শ্বীয়, তারপরে ভাই অ্যান্টেরিয়র পোস্টেরিয়র বা অগ্রপশ্চাৎ এবং অনুপ্রস্থ, এবং অনুপ্রস্থ যে ব্যাস, সেই ব্যাসও আমাদের বৃদ্ধি পায়। এই যে পার্শ্বীয়টা আমরা আসলে বলি না। এন্টিরিয়র পোস্টেরিয়র কিভাবে বাড়ে? ভাই দেখো, যখন আমাদের এই যে উপরে উঠবে, আমাদের রিবস গুলা যখন আমাদের উপরে উঠে যাবে, রিবস গুলা যখন আমাদের উপরে উঠে যাবে, তখন আমাদের কি অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারটা বাড়বে না, এই যে আমাদের সামনে থেকে পেছনে। আর যখন স্টারনামটা যখন আমাদের উপরে উঠে যাবে, যখন আমাদের স্টারনামটা উপরে উঠে যাবে, তখন আমাদের কি ট্রান্সভার্স ডায়ামিটারটা বেড়ে যাবে না? তখন আমাদের কি হবে ভাইয়া? মানে আমাদের ট্রান্সভার্স ডায়ামিটার বা অনুপ্রস্থ ডায়ামিটারটা বেড়ে যাবে। তো সবগুলো ডায়ামিটার যখন বেড়ে যাবে, তখন আমাদের কি ভলিউম বেড়ে গেছে না? তখন আমাদের কি ভাই প্রেসার কমে গেছে না? তো এই যে ভাই আমাদের প্রেসারটা কমে গেল, এই প্রেসারটা কমে যাওয়ার ফলেই আমরা তখন ভাই শ্বাস গ্রহণ করতে পারবো। তখন আমরা শ্বাস গ্রহণ করতে পারবো, কারণ তখন আমাদের বাইরের যে বায়ুর চাপ, তার চেয়ে আমাদের ভিতরে বায়ুর চাপ কম। এ কারণে আমরা কি করতে পারবো ভাই? শ্বাস গ্রহণ করতে পারবো। শ্বাস ত্যাগের ক্ষেত্রে কি ভাই? শ্বাস ত্যাগের ক্ষেত্রে এত কোনো কষ্ট নাই। শ্বাস ত্যাগ হলো একটা প্যাসিভ প্রসেস বা নিষ্ক্রিয় প্রক্রিয়া। প্যাসিভ প্রসেস বা নিষ্ক্রিয় একটা পদ্ধতি। আমাদের যে শ্বাস গ্রহণ, সেটা হবে আমাদের অ্যাক্টিভ। তো এই জায়গায় কি হবে? ওই জায়গায় আমাদের সংকোচন হয়েছে না, এই জায়গায় হবে সব হলো প্রসারণ। এই জায়গায় সব প্রসারণ হবে। ওই জায়গায় যা কিছু বাড়ছিল, ওই জায়গায় সব কমবে। ওই জায়গায় ডায়াফ্রাম নিচে নামছিল, এই জায়গায় উপরে উঠবে। জাস্ট ভাইস ভার্সা।
ওকে, ওইটা ভাইস ভার্সা, এটা হলো শ্বাস ত্যাগ। তো এই হলো মোটামুটি আমাদের মেকানিজম। এখন যদি আমরা আসি ভাই, আমাদের এই যে আমাদের শ্বাস গ্রহণ করতেছি, শ্বাস ত্যাগ করতেছি, এটা তো একটা নিয়ন্ত্রণ আছে। এটা তো একটা ভাইয়া নিয়ন্ত্রণ আছে। এটা নিয়ন্ত্রণ আসলে কিভাবে হয়, কার মাধ্যমে হয়, কিসের মাধ্যমে হয়? এই যে ভাই আমাদের শ্বাস গ্রহণ বা শ্বাস ত্যাগ, এটা যে নিয়ন্ত্রণ, এটা ভাই দুই ধরনের নিয়ন্ত্রণ আছে। একটা হলো স্নায়বিক নিয়ন্ত্রণ বা নার্ভাস নিয়ন্ত্রণ, আর একটা হলো ভাই আমাদের রাসায়নিক নিয়ন্ত্রণ। আর এটা কি ভাই আমাদের রাসায়নিক নিয়ন্ত্রণ। রাসায়নিক নিয়ন্ত্রণ বলতে আসলে বোঝায় কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, তারপর হাইড্রোজেন আয়নের যে কনসেন্ট্রেশন, এদের কনসেন্ট্রেশনের ভিত্তিতে যে নিয়ন্ত্রণটা, সেটা হলো রাসায়নিক নিয়ন্ত্রণ। আর স্নায়বিক নিয়ন্ত্রণ বলতে কি বোঝায়, বা আমাদের ব্রেইন থেকে কোন একটা নার্ভের মাধ্যমে, বা বলতে পারো কোন একটা নার্ভের মাধ্যমে যে নিয়ন্ত্রণটা হবে, সেটা হলো আমাদের কি স্নায়বিক নিয়ন্ত্রণ। এখন এই যে ভাই স্নায়বিক নিয়ন্ত্রণ এবং রাসায়নিক নিয়ন্ত্রণে অনেক বড় একটা জিনিস আছে, এটা যদি না বোঝো এরকম ভাবে বড় ভাবে কেটে দিবা, দরকার নাই। তোমরা সিম্পলি ভাবে বোঝো যে ভাই শুরুতে আমরা স্নায়বিক নিয়ন্ত্রণ পড়ি। শুরুতে আমাদের স্নায়বিক নিয়ন্ত্রণে বলা আছে ভাইয়া শ্বাসকেন্দ্র বা শ্বসন কেন্দ্র। শ্বাসকেন্দ্র বা শ্বসন কেন্দ্র। শ্বসন কেন্দ্র কয়টা? শ্বসন কেন্দ্র হলো ভাইয়া 4টা বা 2 জোড়া। 4টা বা 2 জোড়া। কই কই আছে? এক জোড়া আছে ভাই পন্সের পার্শ্বদেশে, আরেক জোড়া আছে ভাই আমাদের মেডুলার পার্শ্বদেশে। একটা হলো ভাই পন্সের পার্শ্বদেশে, আরেকটা হলো ভাই আমাদের কি মেডুলার পার্শ্বদেশে। কোনটায় কি কি থাকে? এই যে পন্সে যেটা আছে, পন্সের দুইটার নাম কি? পন্সের দুইটার নাম নিউমোটেক্সিক আর অ্যানিওস্টিক। নিউমোটেক্সিক অ্যান্ড অ্যানিওস্টিক, অ্যাপনিওস্টিক। আর মেডুলাতে যেটা আছে সেটা হলো কি কি? সেটা হলো খুবই সহজ। একটা হলো প্রশ্বাস কেন্দ্র, যেটাতে আমরা শ্বাস গ্রহণ করব। আরেকটা হলো ভাই আমার কি নিঃশ্বাস কেন্দ্র, যেটার কারণে আমরা কি করবো ভাই? শ্বাস ত্যাগ করবো। ভাইয়া সত্যি বলতে এইটুকু জানলেই যথেষ্ট। সত্যি বলতে এইটুকু জানলেই যথেষ্ট। তাও যদি তোমার আরো জানতে মন চায়, সেটা হলো যখন তোমার শ্বাস নেওয়ার প্রয়োজন, তখন সেইটা আমাদের এই যে অ্যানিস্টিক আছে, সেই অ্যানিস্টিকের মাধ্যমে প্রশ্বাস কেন্দ্রে যাবে, তারপর তুমি শ্বাস গ্রহণ করতে পারবা। যখন তোমার শ্বাস গ্রহণ করার দরকার নাই, তখন এটা ভাই আমাদের কি হবে? ব্লক হয়ে যাবে। তারপরে নিউমোটেক্সিকের মাধ্যমে হয়ে যাবে, নিঃশ্বাস কেন্দ্রে যাবে। তারপরে নিঃশ্বাসটা হবে বেশি, প্রশ্বাসটা হবে বন্ধ। তারপরে আবার এরকম ভাবে চলতে থাকে। এটি হলো আমাদের শ্বসন কেন্দ্রের এই যে কাজগুলা। এরপর আমাদের যেটা আছে সেটা হলো ভাই প্রতিবর্তকিয়া। সেটা কি ভাই? আমাদের রিফ্লেক্স গুলা। সেই রিফ্লেক্স গুলা কি? দেখো, আমাদের ধরো খাবার মানে খাবার খাচ্ছি, খাবার খাওয়ার সময় ধরো খাবার ঢুকে গেল, আমাদের শ্বাসনালীতে খাবার ঢুকে গেল, তখন একটা রিফ্লেক্স হয় না? আমরা কাশি টাশি দেই। তারপরে ধরো কোনো একটা জার্মস ঢুকে গেলে আমরা হাঁচি দেই। এটাই হলো রিফ্লেক্স। রিফ্লেক্স আসলে এই জায়গায় কত ধরনের বলা আছে? এই জায়গায় আমাদের আসলে 4 ধরনের রিফ্লেক্স নিয়ে কথাবার্তা বলা আছে। একটা হলো হেরিং বয়েল রিফ্লেক্স। এই জিনিসটা কি? এই জিনিসটা ভাই শর্ট নোটে মানে একদম শর্ট করে আসতে পারে। সেটা কি? যে হেরিং বয়েল রিফ্লেক্স বলতে আসলে কি বোঝায়? ভাই দেখো, তুমি যখন শ্বাস নিচ্ছ, তুমি যে শ্বাস নিতেই থাকো, নিতেই থাকো, নিতেই থাকো, নিতেই থাকো, ফুসফুস কেটে যাবে না? তুমি যদি শ্বাস সারতেই থাকো, সারতেই থাকো, সারতেই থাকো, সারতেই থাকো, বায়ুর অভাবে চুপসে যাবে না? কোনোটাই তো হওয়া যাবে না। এই পুরোটাই যাতে না হয়, সেটার জন্য যে রিফ্লেক্সটা কাজ করে সেটা হলো হেরিং বয়েল রিফ্লেক্স। মানে যখন তোমার শ্বাস নেওয়ার দরকার নেই আর নিবা না, তুমি নিঃশ্বাস করে দিবা। যখন তোমার শ্বাস নেওয়ার দরকার তুমি শ্বাস নেবা। এটা যে রিফ্লেক্সের মাধ্যমে নিয়ন্ত্রণ হয় সেটা হেরিং বয়েল রিফ্লেক্স। এরপরে হাঁচি বা স্নিজিং। আমরা যখন এই জিনিসগুলো পড়বো, তখন সেটা কোন অঙ্গে হয় বা কোন জায়গায় হয় আর কি, এটা অর্গান না বলে আমি যদি অর্গানের সাথে স্থান বলে দিই বা প্লেস, তার সাথে কোন নার্ভ, কোন নার্ভ এটার সাথে জড়িত, তাহলে আমাদের জন্য ইজিয়ার হয়। তাহলে আমাদের জন্য ভাইয়া ইজিয়ার হয়। ভাইয়া দেখো, শুরুতে কি বললাম? হাঁচি। হাঁচির ক্ষেত্রে আসলে এটা কোন জায়গায় হয়? এটা হয় আসলে আমাদের নাসা গহ্বরে। কোথায় হবে? আমাদের নাসা গহ্বরে। এবং এই জায়গায় যখন আমাদের কোনো মিউকাস পর্দায় যদি আমাদের কোনো উদ্দীপনা জড়িত, কোনো স্নায়বিক তাড়না থাকে, তাহলে এই জায়গায় কোন নার্ভের কারণে হবে? এই জায়গায় হবে অলফ্যাক্টরি নার্ভের কারণে হাঁচি হবে। তারপরে ভাই কাশি বা কাফি। এটা কোথায় হয়? এটা হলো ট্রাকিয়া বা শ্বাসনালী। ট্রাকিয়া বা শ্বাসনালীতে যদি কোনো আমাদের বহিরাগত পদার্থ বা মানে বাইরের কোনো পদার্থ যদি প্রবেশ করে, তাহলে। এবং এটা কোন নার্ভের কারণে হয়? এটা হলো ভেগাস নার্ভের কারণে। তারপরে ভাইয়া গলবিলীয় বা গ্যাব রিফ্লেক্স। গলবিলীয় বা গ্যাব রিফ্লেক্স এটা কোথায় হবে? গলবিল। গলবিল মানে গলবিলেই হবে বা ফ্যারিংসে হবে। ফ্যারিংস বা গলবিল হবে। এটা কোন নার্ভের কারণে ভাইয়া? গ্লসোফেরেঞ্জিয়াল। গ্লসোফেরেঞ্জিয়াল নার্ভের কারণে। ওকে, সেই হলো রিফ্লেক্স। এরপরে আমরা কি পড়বো ভাইয়া? এরপরে আমরা যা পড়বো রাসায়নিক নিয়ন্ত্রণ। কি পড়বো? রাসায়নিক নিয়ন্ত্রণ। রাসায়নিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে একদম শর্টকাটে বলে দেই, রাসায়নিক নিয়ন্ত্রণ মানে হলো কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন আর হাইড্রোজেন আয়নের যে কনসেন্ট্রেশন,
এর মাঝে অক্সিজেন যদি কমে যায়, অক্সিজেন কমলে শ্বাস বাড়বে, আর বাকি দুইটার ক্ষেত্রে উল্টা। মানে অক্সিজেন যদি কমে, তোমার অক্সিজেন দরকার বডিতে, কার্বন ডাইঅক্সাইড কম দরকার, হাইড্রোজেন আয়ন কম দরকার। সো অক্সিজেন যদি কমে তোমার শ্বাস বেড়ে যাবে, আর কার্বন ডাইঅক্সাইডের মানে হাইড্রোজেন আয়ন যদি বাড়ে তখন তোমার শ্বাস প্রশ্বাস বেড়ে যাবে। তো এটা ক্ষেত্রে একটা কমন প্যাটার্ন আছে, সেটা কি, যে ভাই ক্যারোটিড এবং অ্যাওটিক বডি, ক্যারোটিড এবং অ্যাওর্টিক বডি, এখানে ভাই কি থাকে, এখানে থাকে হলো ক্যামোরিসেপ্টর। কি থাকে, ক্যামোরিসেপ্টর। যখনই ভাইয়া ধরো অক্সিজেন বেশি থাকার দরকার, মানে অক্সিজেনটা তো ঠিকঠাক থাকার দরকার, ওইটা যখন কমে যাবে, বা কার্বন ডাইঅক্সাইড আর হাইড্রোজেন আয়ন তো কম থাকার দরকার, ওটা যখন বেড়ে যাবে, তখন এই ক্যামোরিসেপ্টর গুলো উত্তেজিত হয়ে যাবে বা উদ্দীপিত হয়ে যাবে। তারপর সেটা সিগন্যাল পাঠাবে কোথায়, সেটা সিগন্যাল পাঠাবে আমাদের শ্বাসকেন্দ্রে, সেটা সিগন্যাল পাঠাবে শ্বাসকেন্দ্রে। তারপর শ্বাসকেন্দ্র তার নিজ নিজ কাজ করবে, শ্বাস বাড়াইতে হলে বাড়াই দেবে, কমাইতে হলে কমাই দেবে। এই তিনটা ক্ষেত্রে কমন প্যাটার্ন। কিন্তু হাইড্রোজেন আয়ন যেটা আছে, হাইড্রোজেন আয়ন সরাসরি শ্বাসকেন্দ্রের উপর কাজ করতে পারে, সরাসরি শ্বাসকেন্দ্রের উপরে কাজ করতে পারে। তো এটা হলো রাসায়নিক নিয়ন্ত্রণ। খুবই 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 সহজ, খুবই সিম্পল। আমরা এটাকে অনেক জটিল করে পড়ি, অনেক বেশি জানার চেষ্টা করি, এত আসলে বেশি জানতে হয় না। যদি আরো বেশি জানতে হয় আমাকে বললো, আমি তোমাকে আলাদা মানে জুম সেশনে তোমাদের বুঝাই দেবো। ওকে, এই হলো ভাই আমাদের রাসায়নিক নিয়ন্ত্রণ পর্যন্ত। এখন আমরা পড়বো এই চ্যাপ্টারের মোস্ট 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 ইম্পর্টেন্ট ফর রিটেন, মোস্ট 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 ইম্পর্টেন্ট ফর রিটেন টপিক। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট ফর রিটেন টপিক, আমি বারবার বলতেছি কারণ এটা থেকে বারবারই রিটেনে আসে, বারবারই রিটেনে আসে। তো শুরু করি। হ্যাঁ দেখো, এখন আমাদের কি পড়বো, এখন আমরা পড়বো গ্যাসীয় পরিবহন। গ্যাসীয় পরিবহন, গ্যাস, এখানে কোন কোন গ্যাস, এখানে আছে ভাই আমাদের অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড, এটা পরিবহন আমরা এখন পড়বো। এটাকে কি ভাই, দেখো আমরা যখন শ্বাস গ্রহণ করি, এটা হলো ধরো আমাদের এলভিউলাস, তো এলভিউলাসে আমাদের অক্সিজেন আসলো, তারপরে আমাদের তো অক্সিজেন মানে তারপরে এই যে কোষিক জালিকা যেটা আছে, এই জায়গায় অক্সিজেন কম, এই জায়গায় অক্সিজেন চলে যাবে। আমাদের এই জায়গায় যে অ্যালভিউলাস আছে, থেকে কার্বন ডাইঅক্সাইড কম, সো কোষিক জালিকা থেকে কার্বন ডাইঅক্সাইড অ্যালভিউলাসে চলে আসবে। আদান প্রদান শেষে কার্বন ডাইঅক্সাইড বাইরে, অক্সিজেন ভিতরে। আদান প্রদান তো আমরা বুঝছি। এখন এই আদান প্রদানের পরে ভিতরে কি কি হয়, এটাই আমরা এখন পড়বো। তো শুরুতে আদান প্রদানেরই আরেকটু পড়ে নেই। অক্সিজেনের ক্ষেত্রে, কার ক্ষেত্রে ভাই, অক্সিজেনের ক্ষেত্রে। যে ধরো এয়ারবুলাসে অক্সিজেন আসছে, তারপরে এই জায়গায় কৈশিক জালিকা আছে, কোন জায়গায় চাপের পরিমাণ কেমন, কোন জায়গায় চাপের পরিমাণ কেমন অক্সিজেনের। এই যে অ্যালভিউলাস, এই অ্যালভিউলাসে অক্সিজেনের চাপ থাকে কত, এই জায়গায় অক্সিজেনের চাপ থাকে ভাই আমাদের 104 মিলিমিটার মার্কারি, 104 মিলিমিটার মার্কারি। আর এই যে কৈশিক জালিকা, সে জায়গায় অক্সিজেনের চাপ থাকে ভাইয়া 40 মিলিমিটার মার্কারি, 40 মিলিমিটার মার্কারি। তারপরে এই অক্সিজেন তো ভাই আমাদের কৈশিক জালিকায় যাইতেই থাকবে, যাইতেই থাকবে। এটা ততক্ষণ পর্যন্ত যাবে, এই গ্যাসীয় আদান প্রদান ততক্ষণ পর্যন্ত চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত না আমাদের রক্ত নালিকায় বা কৈশিক জালিকায় আমাদের অক্সিজেনের চাপ 100 মিলিমিটার মার্কারি হয়। 100 মিলিমিটার মার্কারি হয়ে যাবে। 100 মিলিমিটার মার্কারি হওয়ার পরেই অক্সিজেনের আসল কাজকর্ম শুরু হবে। সে আসল কাজকর্ম কি, সেটা পরিবহন। এটা দুই ভাবে পরিবহন হতে পারে, একটা হলো ভৌত ভাবে বা ভৌত দ্রবণ রূপে, আরেকটা হলো কি আমাদের রাসায়নিক যৌগ রূপে, রাসায়নিক যৌগ রূপে। ভৌত দ্রবণ বলতে কি বোঝায়, ভৌত দ্রবণ বলতে আসলে কিছুই না, আমাদের যে নরমালি নরমালি ধরো একটা রক্ত, নরমালি রক্ত যাচ্ছে, সেই রক্তে আমাদের অক্সিজেন দ্রবীভূত হয়ে যাইতে পারে। প্রতি 100 মিলিলিটার রক্তে, প্রতি 100 মিলিলিটার রক্তে 0.2 মিলিলিটার রক্ত, 0.2 মিলিলিটার অক্সিজেন, 0.2 মিলিলিটার অক্সিজেন ভৌত দ্রবণ রূপে পরিবাহিত হয়, ভৌত দ্রবণ রূপে পরিবাহিত হয়। এবং এই যে 0.2 মিলিলিটার অক্সিজেন ভৌত দ্রবণ রূপে পরিবাহিত হচ্ছে, এই 0.2 মিলিলিটার অক্সিজেনই এই 100 মিলিলিটার মার্কারি অক্সিজেনের প্রেসার তৈরি করার জন্য দায়ী, 100 মিলিলিটার মার্কারি অক্সিজেন প্রেসার তৈরি করার জন্য দায়ী। ওকে, তারপর হলো ভাই আমাদের রাসায়নিক যৌগ রূপে। রাসায়নিক যৌগ রূপে ব্যাপারটা কি, দেখো আমাদের যে রক্ত যখন আমরা পড়লাম, যখন আমরা আরবিসি পড়লাম, আরবিসির মাঝে কি আছে, হিমোগ্লোবিন। যখনই আমরা হিমোগ্লোবিন পড়লাম, আমরা তখনই বুঝে গেলাম কি, যে আরবিসির প্রধান কাজ হলো অক্সিজেন পরিবহন। কি পরিবহন ভাইয়া, অক্সিজেন পরিবহন। কিসের মাধ্যমে ভাই, হিমোগ্লোবিনের মাধ্যমে, কারণ হিমোগ্লোবিন অক্সিজেন বাইন্ড করতে পারে। সো অক্সিজেন পরিবহন হবে মেইনলি কিসের মাধ্যমে, বা হিমোগ্লোবিনের মাধ্যমে। এবং এই যে হিমোগ্লোবিন,
হিমোগ্লোবিনটাই আমাদের রাসায়নিক যৌগ এবং এইটার মাধ্যমে আমাদের কি হবে ভাই, অক্সিজেন পরিবহন হবে। কি তৈরি করবে ভাই, অক্সি হিমোগ্লোবিন তৈরি করবে। কি তৈরি করবে, অক্সি হিমোগ্লোবিন। রিয়াকশনটা লিখে দিবা, তুমি ফুল মার্কস পাবা। সেটা হলো এই যে Hb4, তারপরে 4 4 অণু অক্সিজেন, তারপরে এই জায়গায় হলো আমাদের এইটা তৈরি হয়ে যাবে অক্সি হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনটা দেখতে কেমন, হিমোগ্লোবিনটা দেখতে হলো, যদি আমি ছবি আছে আমার পরে পরে একটা টপিকের জন্য ছবিটা আনছিলাম, তাও যদি এখানে দেখাই দিই, আচ্ছা এই জায়গায় ছবি আনা হয় নাই, ছবি এঁকেই দেখাই দিই। সেটা হলো যে ধরো এটা যদি একটা হিমোগ্লোবিন হয়, সেই হিমোগ্লোবিনকে 4টা ভাগে ভাগ করা হয়। সেই হিমোগ্লোবিনকে 4টা ভাগে ভাগ করা হয়, মানে কি বলা হয়, 4টা সাব ইউনিট বলা হয় আর কি। 4টা সাব ইউনিট মানে এই প্রত্যেকটা সাব ইউনিটে থাকবে হলো হিম, সেই প্রত্যেকটা সাব ইউনিটে থাকবে হলো গ্লোবিন। সেই গ্লোবিনের মধ্যেও আমাদের কি থাকবে ভাই, হিম থাকবে, যেটার অনুপাত হবে ভাইয়া 1:25। 1 হলো হিম আর 25 হলো গ্লোবিন। এই যে হিম আছে না, প্রত্যেকটাতেই যেহেতু হিম আছে, ওই জায়গায় আয়রন কম্পাউন্ড আছে, আয়রন কম্পাউন্ডটা থাকে হলো Fe2+ হিসেবে। সেখানে অক্সিজেন যায় যুক্ত হবে। কি যুক্ত হবে ভাইয়া, অক্সিজেন। আয়রন অণু থাকলে সে জায়গায় অক্সিজেন যুক্ত হতে পারে, আয়রন অণু থাকলেই সে জায়গায় অক্সিজেন যুক্ত হতে পারে। তো ওই জায়গায় অক্সিজেনটা যুক্ত হবে। এভাবে 4 অণু অক্সিজেন এই জায়গায় যুক্ত হতে পারবে, 4 অণু অক্সিজেন এই জায়গায় যুক্ত হতে পারবে। এবং এই জন্য এই জায়গায় লেখা হলো Hb4। কেন Hb4 লেখা, কারণ 4টা সাব ইউনিট, কারণ 4টা সাব ইউনিট। এবং 4 অণু অক্সিজেন কেন লেখা, কারণ 4টা সাব ইউনিটে 4টা যুক্ত হয়। এবং কেন HbO2 লেখা, কারণ এই জায়গায় একটা সাব ইউনিটে একটা হিমোগ্লোবিন, মানে হিম আর গ্লোবিন ছোট হোক থাকবে, তো ওইটা একটা অক্সিজেনের সাথে লাগবে, তারপর 4টাতে 4টা। সো এইভাবে আমাদের কি পরিবহন করবে। এবং এরা যে ভাই বন্ডটা, এটা খুবই অস্থির এক, মানে অস্থির না, এটা আসলে কি বলা যায়, খুবই ক্ষণস্থায়ী বা শিথিল একটা বন্ড, খুবই ক্ষণস্থায়ী বা শিথিল একটা বন্ড। যখনই কোনো একটা কোষের দরকার পড়ে সাথে সাথে ছেড়ে দেয়, যখনই দরকার পড়ে সাথে সাথে ছেড়ে দেয়, একসাথে নেয় সাথে সাথে ছেড়ে দেয়। ওকে, একটা জিনিস বলতে চাচ্ছিলাম বাট বললাম না, ক্লাস থেকে মানে অফলাইন ক্লাস হলে বলে দিতাম। তারপরে ভাই কার্বন ডাইঅক্সাইড পরিবহন, এটা আমাদের অক্সিজেন পরিবহন। অক্সিজেন পরিবহন দুই ভাবে হতে পারে, ভৌত দ্রবণ রূপে, একটা হলো আমাদের কি এই যে রাসায়নিক যৌগ রূপে। এরপর আমাদের কার্বন ডাইঅক্সাইড পরিবহন। কার্বন ডাইঅক্সাইডটাও যদি আমরা শুরু থেকে শুরু করি, যে কার্বন ডাইঅক্সাইডটা কিভাবে বের হয়ে যাবে, কার্বন ডাইঅক্সাইড কিভাবে বের হয়ে যাবে আমাদের বডি থেকে। কার্বন ডাইঅক্সাইডটা যখন আমাদের বডি থেকে বের হয়ে যায়, তখন আসলে এই জায়গায় মানে চাপগুলা কেমন থাকে, আমাদের ধরো এই যে অ্যালভিউলাসে চাপ কেমন থাকে, এই কৈশিক জালিকাতে চাপ কেমন থাকে। এই জায়গায় কার্বন ডাইঅক্সাইড বেশি থাকে কোথায়, বেশি থাকে আমাদের এই কৈশিক জালিকায়। সেখান থেকে কোথায় যাবে, আমাদের অ্যালভিউলাসে যাবে। এই যে ভাই কৈশিক জালিকা, এই জায়গায় ভাই চাপ থাকে 46 মিলিলিটার মার্কারি, মতভেদে 45 মিলিমিটার মার্কারি। এবং এই জায়গায় থাকে আমাদের 40 মিলিমিটার মার্কারি, কত ভাই 40। তারপর এই জায়গায় যেহেতু একটা ডিফারেন্স আছে, এই ডিফারেন্সের বদলতে সেটা চলে যায়, এই ডিফারেন্সের বদলতে সেটা অ্যালভিউলাস দিয়ে পরে বের হয়ে চলে যায়, বের হয়ে চলে যায়। এখন এই যে ভাই আমাদের কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন ডাইঅক্সাইডটা কি আমরা অ্যালভিউলাসের এখান থেকে শুরু করব, নাকি আমরা কোষ থেকে শুরু করব। হ্যাঁ দেখো, আমাদের যখন অক্সিজেন পরিবহন আমরা পড়ি, অক্সিজেন পরিবহনটা আমাদের কোথা থেকে শুরু হয়, আমি তোমাকে একটু ফ্লোটা দেখাই দিই। অক্সিজেনের ক্ষেত্রে আর কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে ডিফারেন্সটা কোথায়, অক্সিজেনটা ভাই বায়ু, বায়ু থেকে ভাই আমাদের অ্যালভিউলাস, সেই অ্যালভিউলাস থেকে আমাদের তারপরে কোথায়, সেই অ্যালভিউলাস থেকে আমাদের কৈশিক জালিকায় আসলো, আসলো কৈশিক জালিকা। সেই কৈশিক জালিকা দিয়ে পালমোনারি ভেইনের মাধ্যমে কোথায় যাবে, আমাদের লেফট এট্রিয়ামে যাবে। সেই লেফট এট্রিয়াম দিয়ে আমাদের লেফট ভেন্ট্রিকল হয়ে, অ্যাওরটা হয়ে, তারপর আমাদের সব কোষে যাবে। কোথায় যাবে, আমাদের কোষ। আর এই কার্বন ডাইঅক্সাইড আমাদের কোষ থেকেই শুরু। কোথা থেকে শুরু ভাইয়া, কোষ। কোষ থেকে কার্বন ডাইঅক্সাইড হলো কি আমাদের একটা ভেইন, সেই ভেইন থেকে আমাদের কি ইনফিরিয়র ভেনা কাভা, সেই ইনফিরিয়র ভেনা কাভা বা সুপিরিয়র ভেনা কাভা, সেখান থেকে আমাদের কোথায় যাবে, সুপিরিয়র ভেনা কাভা আমি করোনারি সাইনাসও বলতে পারি। সেখান থেকে আমাদের যাবে ভাই রাইট অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম থেকে আমাদের রাইট ভেন্ট্রিকল, তাই না, রাইট ভেন্ট্রিকল। তারপর রাইট ভেন্ট্রিকল থেকে আমাদের কোথায়, পালমোনারি আর্টারির মাধ্যমে, পালমোনারি আর্টারির মাধ্যমে কোথায় ভাই, অ্যালভিউলাস, অ্যালভিউলাসের মাধ্যমে বায়ু। সো আমাদের এই জায়গায় শুরুটা কোথা থেকে, কোষ থেকে। সো কোষ থেকে যখন আমাদের শুরুটা হচ্ছে, সেই জায়গায় আমাদের কোষের ওই জায়গায় কিভাবে পরিবহন হবে বাইরে যাওয়ার জন্য, এই জায়গায় আমাদের তিন তিন রূপে, মানে 3টা পদ্ধতিতে কার্বন ডাইঅক্সাইড পরিবহন হতে পারে। সেই 3টা পদ্ধতি কি,
একটা হলো ভৌত দ্রবণ রূপে, একটা কি ভাই আমাদের ভৌত দ্রবণ রূপে। 1 নম্বর কি ভাইয়া ভৌত দ্রবণ রূপে। ভৌত দ্রবণ রূপে কত পার্সেন্ট ভাইয়া? ভৌত দ্রবণ রূপে 5%। ভাই এইখানে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কোনটা কত পার্সেন্ট? ভেরি 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 ইম্পর্টেন্ট। কোনটা কত পার্সেন্ট? ভেরি 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 ইম্পর্টেন্ট। ভৌত দ্রবণ রূপে হলো 5%। এই জায়গায় আসলে কি হয় ভাই? দেখো আমাদের যে প্লাজমাতে পানি আছে না? প্লাজমাতে তো পানি আছে, সেই পানির সাথে কার্বন ডাইঅক্সাইড কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইমের মাধ্যমে, কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইমের মাধ্যমে হ্যাঁ কার্বনিক অ্যাসিড ফর্ম করে, কার্বনিক অ্যাসিড ফর্ম করে, এবং এই কার্বনিক অ্যাসিড রূপে সে পরিবাহিত হয়, কার্বনিক অ্যাসিড রূপে সে পরিবাহিত হয়। সেটা এক ধরনের পদ্ধতি। একটা হলো কার্বামিনো, কার্বামিনো যৌগ রূপে। কার্বামিনো যৌগ আবার দুই ধরনের হতে পারে, একটা হলো কার্বামিনো প্রোটিন, আর একটা হলো কার্বামিনো হিমোগ্লোবিন। কার্বামিনো হিমোগ্লোবিন ব্যাপারটা কি? হ্যাঁ আমাদের যে কার্বন ডাইঅক্সাইড আছে না, সেই কার্বন ডাইঅক্সাইডটা আমাদের যে হিমোগ্লোবিন আছে, সেই হিমোগ্লোবিনের যে গ্লোবিন অংশ বা প্রোটিনের যে গ্লোবিন অংশ, সেই গ্লোবিন অংশে যুক্ত হতে পারে, সেই গ্লোবিন অংশে যুক্ত হতে পারে। তোমাদের বইতে একটা রিয়াকশন আছে, সেই রিয়াকশনটা যদি তুমি একটু দেখো, যে ভাই একটা হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনের যে আমাদের গ্লোবিন মানে কি? প্রোটিন না? আমরা প্রোটিনের ক্ষেত্রে বা প্রোটিন যে অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে আমরা কি জানি? অ্যামাইনো অ্যাসিডে আমাদেরকে অ্যামিন গ্রুপ থাকে না? সো ওই জায়গায় আমাদের যে হিমোগ্লোবিনের সাথে যে অ্যামিন গ্রুপটা আছে, আমাদের যে অ্যামিন গ্রুপটা আছে, সেই অ্যামিন গ্রুপের একটা হাইড্রোজেনকে, অ্যামিন গ্রুপের একটা হাইড্রোজেনে সে এইভাবে যুক্ত হয়ে যাবে। কি হবে আমাদের ওই জায়গায়? যুক্ত হবে, রিপ্লেস করে। তারপর সে জায়গায় কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে আমাদের কি অ্যাসিড ফর্ম করবে। কিভাবে? দেখো এই জায়গায় কার্বন ডাইঅক্সাইড, তারপরে এই যে হিমোগ্লোবিন, এর সাথে ভাই আমাদের এই অ্যামিন গ্রুপ, সেখান থেকে তারপর আমাদের এই যে এইচবি এন, এই যে একটা হাতে আমাদের কি ছিল? হাইড্রোজেন, আরেকটা হাতে তো হাইড্রোজেনই ছিল, সেখানে ভাই আমাদের কার্বন ডাইঅক্সাইড যুক্ত হবে, যুক্ত হয়ে ভাই এই যে আমাদের এই অবস্থা তৈরি করবে। কি গ্রুপ এটা? এটা আমাদের কি কার্বক্সিলিক গ্রুপ যুক্ত হলো। তারপরে আমাদের যে জিনিসটা ফর্ম করলো সেটা হলো কার্বামিনো হিমোগ্লোবিন। তোমার যদি এই রিয়াকশন নাও মনে থাকে দরকার নাই, তোমার যদি এই রিয়াকশন নাও মনে থাকে লেখার দরকার নাই, না লিখলে, এটা না লিখলে তুমি নাম্বার কম পাবা না। ওকে, তারপরে কিছু অংশ যেমন ভাই প্রোটিন আর কি, সেটা যদি এখন যে কোনো একটা প্রোটিন, কি প্রোটিন ভাই? আমাদের কি রক্তে কি প্লাজমা প্রোটিন আছে না? রক্তে তো আমাদের প্লাজমা প্রোটিন আছে। এই রক্তের প্লাজমা প্রোটিনে কি আমাদের এই অ্যামিন গ্রুপটা আছে না? অ্যামিন গ্রুপটা আছে তো, সেইখানেও ব্যাস সেম এরকম ভাবে যুক্ত হয়ে যাবে। আমি এটাকে আমরা জাস্ট লিখি প্রোটিন, তারপরে নাইট্রোজেন দিয়ে, এক হাতে হলো হাইড্রোজেন আর এক হাতে হলো কু বা কার্বক্সিলিক গ্রুপ, যেটাকে আমরা কি বলি? কার্বামিনো প্রোটিন। এটাই জাস্ট নিচে আসে কি হবে? কার্বামিনো প্রোটিন। ওকে, আশা করি বুঝতে পারছো। এখন এই যে ভাই কার্বামিনো গ্রুপ রূপে যে আমাদের, মানে কার্বামিনো রূপে যে এটা পরিবাহিত হচ্ছে, কার্বামিনো যৌগ রূপে যে পরিবাহিত হচ্ছে, এটা কত পার্সেন্ট? এটা তো হলো ভাইয়া মানে পরিবাহিত হয় ভাই 27%। কত পার্সেন্ট ভাইয়া? 27%। এখন এই 27% যে পরিবাহিত হচ্ছে, 27% যে পরিবাহিত হচ্ছে, এটার মধ্যে তো কার্বামিনো হিমোগ্লোবিনও আছে, কার্বামিনো প্রোটিনও আছে। কার্বামিনো মানে হিমোগ্লোবিন রূপে কতটুকু, প্রোটিন রূপে কতটুকু? প্রতি 100 মিলিলিটারে, প্রতি 100 মিলিলিটার রক্তে, প্রতি 100 মিলিলিটার রক্তে যদি 3 মিলিলিটার কার্বামিনো যৌগ রূপে পরিবাহিত হয়, আর 2 মিলিলিটার হলো ভাই এই যে হিমোগ্লোবিন রূপে, কার্বামিনো হিমোগ্লোবিন, আর 1 মিলিলিটার হলো ভাই কার্বামিনো প্রোটিন রূপে। ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। শেষ। তারপরে যদি আমরা আসি, তারপরে আছে ভাই আমাদের বাইকার্বনের যৌগ রূপে। 3 নাম্বারটা কি ভাই আমাদের? বাইকার্বনের যৌগ রূপে। এই জায়গায় এত কমপ্লেক্স আমার মনে হয় দরকার আছে, জাস্ট এটুকু মনে রাখবা, দুই ধরনের বাইকার্বনেট আছে, হলো পটাশিয়াম বাইকার্বনেট, আর একটা হলো আমাদের সোডিয়াম বাইকার্বনেট। পটাশিয়াম বাইকার্বনেট থাকে হলো আরবিসি তে, আর এই যে সোডিয়াম বাইকার্বনেট রূপে পরিবাহিত হয় কোথায়? প্লাজমা। কোথায়? প্লাজমাতে। ওকে, তো এই হলো মোটামুটি কথাবার্তা। এখন জাস্ট লাস্ট আর একটা জিনিস জেনে নাও, সেটা ক্লোরাইড শিফট। সেটা কি? ক্লোরাইড শিফট খুবই খুবই সহজ। এই ক্লোরাইড শিফট কে আবিষ্কার করছে? বিজ্ঞানী হ্যামবার্গার, সেজন্য এটাকে হ্যামবার্গার শিফট বলা হয়। ব্যাপারটা কি? যে ভাইয়া এই যে আমাদের লোহিত রক্তকণিকা, সেই লোহিত রক্তকণিকা থেকে যে বাইকার্বনেট, সেই বাইকার্বনেটটা মাঝে মাঝে বাইর হয়ে যায়।
এখন বাইকার্বনেট কি ভাই আমাদের নেগেটিভলি চার্জ না? বাইকার্বনেট হলো নেগেটিভলি চার্জ। তো সেই যে আমাদের আয়নের ইমব্যালেন্স হবে বা আয়ন যে নেগেটিভ আয়ন কমে যাচ্ছে, এই বাইকার্বনেট বের হয়ে যাওয়ার কারণে ক্লোরিড বা ক্লোরিনের যে আয়ন বা ক্লোরাইড যে আয়ন সেটা প্রশমিত করে দেয় এবং সেটা ভিতরে প্রবেশ করে যায়। এই যে ক্লোরাইড আয়নটা ভিতরে প্রবেশ করতেছে এটাকে আমরা বলি ক্লোরাইড শিফট। এটাকে আমরা কি বলি ভাইয়া? ক্লোরাইড শিফট। এটাকে আমরা কি বলি ভাইয়া? ক্লোরাইড শিফট। ওকে, এটা নিয়ে জাস্ট একটু ব্যাখ্যা ট্যাখ্যা করছে। সো আশা করি ভাইয়া মানে পরিবহনটা অ্যাটলিস্ট বুঝছো। আর বাইকার্বনেট রূপে কতটুকু পরিবাহিত হয় এটা বলা হয় নাই। বাইকার্বনেট রূপে পরিবাহিত হয় কত পার্সেন্ট? সবচেয়ে বেশি 65%। কত পার্সেন্ট ভাইয়া? 65%। আশা করি বুঝতে পারছো। সো কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো। লাস্টে একটা জিনিস আছে, সেটা হলো শ্বসনে হিমোগ্লোবিনের ভূমিকা। শ্বসনে হিমোগ্লোবিনের ভূমিকা। হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন মানে কি? এখানে 4টা অণু আছে, সেই 4টা সাব ইউনিট আছে। সেই 4টা সাব ইউনিটের কি কি করে ভাই? 4টা সাব ইউনিটই আমাদের অক্সিজেন পরিবহন করে। কি পরিবহন করে? অক্সিজেন পরিবহন করে। তার সাথে সাথে এটা ভাই কার্বন ডাই অক্সাইড পরিবহনও সাহায্য করে। এবং এটা এইখানে ভাই আমাদের কিছু এমসিকিউ আছে। এখানে আমাদের কিছু এমসিকিউ আছে। সেই এমসিকিউটা কি? যে ভাই আমাদের এই যে মানে ধরো হিমোগ্লোবিন যে আমরা বলি, হিমোগ্লোবিন, এই জায়গায় তো আমাদের হিম আছে, গ্লোবিনও আছে। হিম কত পার্সেন্ট আর গ্লোবিন কত পার্সেন্ট? হিম আর গ্লোবিন একটা রেশিওতে থাকে, সেই রেশিওটা হলো 1:25। এভা 1:25। ওকে। আর যদি এখন আমি বলি যে ভাইয়া এই যে আমাদের হিম, সেই হিমের মধ্যে কি আছে? আমাদের আয়রন আছে না, বা Fe2+ আছে না? এই হিমে আমাদের আয়রন কত পার্সেন্ট? হিমে আয়রন বা লোহা কত পার্সেন্ট? হিমে আয়রন হলো 33.33%। 33.33%। আর এরপরে যদি এখন আমি বলি যে পূর্ণবয়স্ক মানুষের দেহে বা সমগ্র দেহে আমাদের আয়রনের পরিমাণ কত? আয়রনের পরিমাণ হলো ভাই 4 থেকে 5 গ্রাম। এটা আমি ভাই ইউনিকের বায়োলজি স্টারের প্রশ্ন দিয়ে দিয়েছিলাম। এবার এটা কত গ্রাম? 4 থেকে 5 গ্রাম। ওকে, সো এই হলো আমাদের এমসিকিউ গুলো। সো আমাদের এই চ্যাপ্টারে মোটামুটি বেসিক কথাবার্তা শেষ। এখন আমি তোমাদের একটু যে প্রশ্ন ধরি যে ভাই একটা মানুষ, একটা স্বাভাবিক মানুষ মিনিটে কতবার শ্বাস নেয়? মিনিটে কতবার শ্বাস নেয়? একটা পূর্ণবয়স্ক মানুষ বিশ্রামকালে প্রতি মিনিটে শ্বাস নেয় 14 থেকে 18 বার। 14 থেকে 18 বার। আর নবজাতক, এটা হলো পূর্ণবয়স্ক, আর একটা নবজাতক শ্বাস নেয় হলো 40 বার। কতবার ভাইয়া? 40 বার। নবজাতক 40। ওকে, সো এই চ্যাপ্টারের স্বাভাবিক যত জিনিস আছে ওই সব শেষ। এই চ্যাপ্টারে স্বাভাবিক যত জিনিস আছে সব শেষ। এখন আমাদের যে জিনিসটা বাদ আছে সেটা হলো আমাদের ডিজিজ। এখন আমাদের বাদ আছে কি? এখন আমাদের বাদ আছে হলো ভাই ডিজিজ। চলো শুরু করি। না দেখো, আমাদের এই যে আমাদের বডি বা আমাদের যে শ্বসন তন্ত্র বললাম, এই শ্বসন তন্ত্রের মধ্যে কি শ্বাসনালী আছে না? এই শ্বাসনালীর মাঝে সংক্রমণ হতে পারে। কি হতে পারে ভাইয়া? সংক্রমণ হতে পারে। সেই সংক্রমণটা কেমন হতে পারে? যে ভাই আমাদের ঊর্ধ্ব শ্বাসনালীর সংক্রমণ হতে পারে, নিম্ন শ্বাসনালীর সংক্রমণ হতে পারে। কোনটার ফলে কোন ডিজিজ হবে? খুবই সংক্ষেপে বলবো, এগুলা তো বেশি বেশি জানতে হবে না। ব্যাপারটা কি? যে ঊর্ধ্ব শ্বাসনালীর সংক্রমণে কি কি রোগ হতে পারে? যেমন সাধারণ ঠান্ডা হইতে পারে, একে তো হলো ঠান্ডা লাগতে পারে, যেমন আমার ঠান্ডা লাগছে। তারপর হলো টনসিলাইটিস। কি ভাইয়া? টনসিলাইটিস বা যে জায়গায় আইটিস পাবা সেটা মানে কি? ইনফ্লামেশন, মানে টনসিলের সংক্রমণ। তারপরে সাইনোসাইটিস। সাইনোসাইটিস, আইটিস মানে কি ভাইয়া? সংক্রমণ, মানে সাইনাস বা প্যারানাসাল সাইনাসের সংক্রমণ। তারপরে কি ভাইয়া? ল্যারিনজাইটিস। ল্যারিনজাইটিস মানে কি ভাই? আমাদের ল্যারিংসের সংক্রমণ। তারপরে কি ভাই? অটাইটিস মিডিয়া। অটাইটিস মিডিয়া হলো মধ্যকর্ণে সংক্রমণ। মধ্যকর্ণে সংক্রমণ, এটা হলো ঊর্ধ্ব 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 শ্বাসনালী। আর এই যে ঊর্ধ্ব শ্বাসনালীর যে সংক্রমণ, এটার প্রধান লক্ষণ কি? এটার প্রধান লক্ষণ হলো কাশি। এটার প্রধান লক্ষণ কি ভাই? আমাদের কাশি। এটার প্রধান লক্ষণ কাশি। ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। প্রধান লক্ষণ কাশি। তারপরে ভাই আমাদের নিম্ন শ্বাসনালী। কি ভাই? নিম্ন শ্বাসনালী। এই নিম্ন শ্বাসনালীর ক্ষেত্রে আমাদের কোন কোন জিনিস আছে? যেমন ফ্লু আছে। কি আছে ভাই? ফ্লু। যেমন শ্বাসনালী সংক্রমণে ফ্লু বলে। তারপর আছে ব্রঙ্কাইটিস। ব্রঙ্কাইটিস মানে কি ভাই? ব্রঙ্কাসের সংক্রমণ। তারপরে নিউমোনিয়া। নিউমোনিয়া কিসের কারণে হয়? নিউমোনিয়া হয় ব্যাকটেরিয়ার কারণে। কিসের কারণে হয়? ব্যাকটেরিয়ার কারণে। তারপরে আমাদের কি আছে? টিউবারকুলোসিস বা যক্ষা। আমার যে পরিমাণ কাশি, মাঝে মধ্যে মনে হয় আমার যক্ষা হয়ে গেছে। তারপরে কি? এই যে ভাই আমাদের নিম্ন শ্বাসনের জন্য যে কয়টা জিনিস পেলাম, এটার প্রধান লক্ষণ কি?
এটার প্রধান লক্ষণ কি? এটার প্রধান লক্ষণ কাশি। এটার প্রধান লক্ষণ কি? কাশি। এখন যদি আমি তোমাকে বলি যে শ্বাসনালীর সংক্রমণের প্রধান লক্ষণ কি? শ্বাসনালীর সংক্রমণ, আমি ঊর্ধ্ব নিম্ন কিচ্ছু বলি নাই, এটা সংক্রমণের প্রধান প্রধান লক্ষণ কি? প্রধান লক্ষণ হলো কাশি। প্রধান লক্ষণ কাশি। তো এখন আমরা স্পেসিফিক্যালি পড়বো। স্পেসিফিক্যালি কি পড়বো? এখন আমরা বলবো ভাইয়া সাইনোসাইটিস। কি বলবো? সাইনোসাইটিস। সাইনোসাইটিস মানে কি? সাইনাসের আইটিস মানে সাইনাসের ইনফ্লামেশন। তাহলে সাইনাস জিনিসটা কি? আমরা যখন চ্যাপ্টার 7 পড়ছিলাম, চ্যাপ্টার 7 যখন আমরা মানে অস্থি ক্লাসিফিকেশন পড়ছিলাম, আমরা বায়ুপূর্ণ অস্থি নামে একটা জিনিস পড়ছিলাম না? বায়ুপূর্ণ অস্থি। বায়ুপূর্ণ অস্থি কয়টা পাইছিলাম? বায়ুপূর্ণ অস্থি পাইছিলাম আমরা 4টা। কয়টা ভাইয়া? 4টা, বা 4 ধরনের আমরা বায়ুপূর্ণ অস্থি পাইছিলাম। প্রত্যেকটাই 2টা করে আছে, তো আমাদের 4 জোড়া। যেহেতু 2টা করে আছে সেহেতু আমাদের 4 জোড়া। এখন প্রত্যেকটা 2টা করে নাই, সরি, প্রত্যেকটা 2টা করে নাই, আমি দুঃখিত। এই যে ভাই আমাদের অস্থি, বায়ুপূর্ণ অস্থি পাইছিলাম। বায়ুপূর্ণ অস্থি কয় ধরনের? 4 ধরনের। সেখানে আমাদের সাইনাস কয়টা পাওয়া যায়? প্রত্যেকটা অস্থিতে 2টা করে পাওয়া যায়। এই যে প্রত্যেকটা অস্থি বলতে এই যে প্রত্যেক ধরনের অস্থিতে 2টা করে পাওয়া যায়। যেমন ম্যাক্সিলার অস্থি 2টা আছে, সে প্রত্যেকটা অস্থিতে একটা একটা করে থাকে। এবং সবচেয়ে বড় এয়ার সাইনাস কোনটা? ম্যাক্সিলারি এয়ার সাইনাস। তাহলে সর্বপ্রথম আমরা জানবো যে প্যারানেজাল সাইনাস কয়টা। প্যারানেজাল সাইনাস হলো আমাদের 4 জোড়া। প্যারানেজাল সাইনাস আমাদের 4 জোড়া। তাহলে ভাইয়া কোন কোন প্যারানেজাল সাইনাস? এক হলো ভাই ম্যাক্সিলারি এয়ার সাইনাস বা ম্যাক্সিলারি সাইনাস, যেটা হলো সবচেয়ে বড়। এটা ভাইয়া সবচেয়ে বড়। তারপরে কি ভাইয়া? এই ম্যাক্সিলারি এয়ার সাইনাসের পরে আমাদের আছে ফ্রন্টাল এয়ার সাইনাস। তারপরে আছে ভাই আমাদের এথময়েড। তারপরে আছে ভাই আমাদের স্ফেনয়েড। অঙ্গচরণ আমি অলরেডি সব পড়াইছি যে ভাই কোনটা কই আছে। এখন যদি আমি তোমাকে বলি ম্যাক্সিলা ব্রেস, ম্যাক্সিলা এই জায়গায়। এখন যদি তোমাকে বলি যে ম্যাক্সিলারি এয়ার সাইনাস, যদি এই জায়গায় ম্যাক্সিলারি সাইনাসাইটিস হয়, এই জায়গায় যদি সাইনাসাইটিস হয়, তাহলে ভাই আমাদের কই ব্যথা করবে? এটা কি? এটা গাল। তো কই ব্যথা করবে? গালে ব্যথা করবে। তারপরে দাঁতে ব্যথা করবে, মাথায় ব্যথা করবে। প্রত্যেকটার ক্ষেত্রে মাথা ব্যথা কমন। সাইনাসাইটিস হইলেই মাথা ব্যথা। সাইনাসাইটিস মানে কি ভাই? মাথা ব্যথা। ওই ব্যথা ছাড়া ওই এরিয়ায় যে সাইনাসটা, তো ওইটার রকম ব্যথা। তাহলে এখানে কি? দাঁতে গালে ব্যথা করবে। ফ্রন্টাল এয়ার সাইনাস, এটা কই আছে? কপালে। এটা কি চোখের উপরে না? চোখের উপরে ব্যথা করবে। এথময়েড, এথময়েড কই থাকে ভাই? 2 চোখের মাঝখানে থাকে। কই থাকে ভাই? 2 চোখের মাঝখানে। তাহলে কই ব্যথা করবে? 2 চোখের মাঝখানে বা পেছনে ব্যথা করবে। স্ফেনয়েড, স্ফেনয়েডটা কই থাকে ভাই? এথময়েডেরও পেছনে থাকে। এথময়েডের পেছনে থাকে, সো এটা কই ব্যথা করবে? 2 চোখের মাঝখানে ব্যথা করবে, বা চোখের পেছনে ব্যথা করবে, এবং মাথার চূড়ায় ব্যথা করবে। এটা ইম্পর্টেন্ট যে মাথার চূড়ায় ব্যথা করে। মাথার চূড়ায় ব্যথা করে। ওকে, এই হলো আমাদের সাইনাস কোনটা কোনটা। এখন এই যে ভাইয়া সাইনোসাইটিস, সাইনোসাইটিস আবার 2 ধরনের। কয় ধরনের ভাইয়া? 2 ধরনের। একটা হলো অ্যাকিউট আর একটা হলো ক্রনিক। অ্যাকিউট মানে হলো কম দিন ধরে আছে। অ্যাকিউট মানে কি? কম দিন ধরে আছে। ক্রনিক মানে কি ভাই? বেশি দিন ধরে আছে। ক্রনিক মানে কি? বেশি দিন ধরে আছে। মানে যদি স্থায়িত্বকাল 4 থেকে 8 সপ্তাহ হয়, 4 থেকে 8 সপ্তাহ হয়, তাহলে হলো অ্যাকিউট। আর যদি স্থায়িত্বকাল 2 মাসের বেশি হয়, 2 মাসের বেশি মানে তো 8 সপ্তাহের বেশি, যদি 8 সপ্তাহের বেশি হয় সেটা হলো ক্রনিক। ওকে, তাহলে অ্যাকিউট হলো 4 থেকে 8 সপ্তাহ, ক্রনিক হলো 2 মাসের বেশি। এখন এই যে ভাই আমাদের সাইনোসাইটিস হলো, সাইনোসাইটিস কিছু কারণ আছে। সাইনোসাইটিসের অনেক কারণ, সব কারণ তোমার লাগবে না। কোন কোন কারণ তোমাদের লাগবে সেই কারণগুলো কি? এক হলো কোন কোন ভাইরাসের কারণে হয়, কোন কোন ব্যাকটেরিয়ার কারণে হয়। কোন কোন ভাইরাসের কারণে হয়, কোন কোন ব্যাকটেরিয়ার কারণে হয়। জাস্ট ভাইরাস গুলার নাম জেনে রাখো, ব্যাকটেরিয়া গুলার নাম জেনে রাখো। ভাইরাস, ভাইরাস কি কি আছে? একটা হলো হিউম্যান রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস, এইচআরএসভি, শর্ট ফর্ম মনে রাখো, হিউম্যান রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস। ওকে, এইচআরএসভি। তারপরে হলো প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। তারপর আছে ভাই আমাদের মেটানিউমো ভাইরাস, মেটানিউমো ভাইরাস। তারপর আমাদের ব্যাকটেরিয়া গুলো কি আছে? স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। তারপর আছে ভাই হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি। ওকে, সো এইটাই হলো আমাদের কি? এই কয়েকটা হলো আমাদের ব্যাকটেরিয়া।
এটা হলো আমাদের ব্যাকটেরিয়া, আর এটা হলো আমাদের ভাইরাস। দেখো নামগুলা ক্ষেত্রে একটু দেখো ভাই, ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া। ইনফ্লুয়েঞ্জা মানে কি ভাই, সর্দি কাশি জ্বর এরকম না, সর্দি জ্বর আমরা বুঝি না। নিউমোনিয়া, নিউমোনিয়া নিউমোনিয়াও তো ভাই আমাদের ফুসফুসেরই সমস্যা। সেই নামগুলোর মধ্যেই না আমাদের কথাগুলো চলে আসে। তো এই নামগুলো মনে রাখা খুব একটা কঠিন না। তো এই হলো সাইনোসাইটিসের কারণ। এখন এই সাইনোসাইটিস কি চোখের উপরের সমস্যা, চোখের উপরে ফ্রন্টাল, দুই চোখের মাঝখানে এখানে কি আছে, আমাদের এথময়েড আছে, তারপর আমাদের স্ফেনয়েড আছে। চোখে যদি এই সংক্রমণটা ছড়াইয়া যায়, সংক্রমণটা ছড়াইলে আমাদের দুই ধরনের জটিলতা দেখাইতে পারে। একটা হলো পেরি অরবিটাল এবং অরবিটাল সেলুলাইটিস। পেরি অরবিটাল এবং অরবিটাল সেলুলাইটিস। ওকে, এই হলো ভাই আমাদের সাইনোসাইটিস সম্বন্ধে। এরপর যদি আমি আসি ভাই অটাইটিস মিডিয়া হিসেবে, অটাইটিস মিডিয়া নিয়ে যে প্রশ্নটা সবচেয়ে বেশি আসে, এটা কোথায় হয়? মধ্যকর্ণে হয়। কোথায় হয় ভাইয়া? মধ্যকর্ণে হয়। এটা কাদের বেশি হয়? এটা শিশুদের বেশি হয়। এটাতে তাপমাত্রা কত থাকে ভাই? 104°F। এমসিকিউ এই তিনটা জিনিসই সবচেয়ে বেশি আসে। এই তিনটা জিনিসই সবচেয়ে বেশি আসে। এছাড়াও আর কি কি আসতে পারে ওইটা আমরা বলে দিই। যেভাবে অটাইটিস মিডিয়া দুই ধরনের, একটা হলো অ্যাকিউট আর একটা হলো ক্রনিক। আবারও সেম, অ্যাকিউট মানে কম দিন ধরে, আর ক্রনিক মানে বেশি দিন ধরে। তাহলে অ্যাকিউটটা কতদিন? বা 2 থেকে 4 সপ্তাহ। 2 থেকে 4 সপ্তাহ। আর ক্রনিকটা ভাই 4 সপ্তাহের বেশি। 4 সপ্তাহের বেশি। আর এই যে ভাই আমাদের মানে কারণ, এই কারণের ক্ষেত্রে এটার ক্ষেত্রেও আমরা সেম, এটার ক্ষেত্রেও ভাইয়া সেম, যে আমরা জাস্ট ওই কয়েকটা ভাইরাস ব্যাকটেরিয়ার নাম জানবো, কয়েকটা ভাইরাস ব্যাকটেরিয়া বা ছত্রাকের নামটা আমি জানবো। এই যে ভাই আমাদের এই জায়গায় আমাদের ভাইরাস কি কি, এই জায়গার ভাইরাসও ভাইয়া ওইটার সাথে মিলবে, HRSV। এটা ক্ষেত্রেও সেম। তারপরে ভাই আর কি আছে? তারপরে আছে ভাই আমাদের ইনফ্লুয়েঞ্জা, তারপর আছে ভাই আমাদের রাইনো ভাইরাস। কি আছে ভাই? রাইনো ভাইরাস। আর ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ভাই আগেরটার মতো স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। তারপর আছে ভাই আমাদের হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি, আগেরটার মতোই দুইটা। দেন লাস্টে একটা আছে, সেটা হলো মোরাকজেলা ক্যাটারালিস। ওকে, সো এই হলো আমাদের ভাইরাসের ব্যাকটেরিয়া ক্ষেত্রে। এখন এই রোগটা আসলে হয় কেন? এই রোগটা আসলে হয় কেন ভাইয়া? দেখো এই যে স্টেশিয়ান টিউব বা স্টেশন নালী, এটা হলো কি মধ্যকর্ণের সাথে গলবিলকে যুক্ত করে রাখে। মধ্যকর্ণের সাথে গলবিলকে যুক্ত করে থাকে, এবং এইটা ম্যাক্সিমাম টাইমে ভাইয়া বন্ধ থাকে। ম্যাক্সিমাম টাইমে বন্ধ থাকে, শুধু খুলে ভাইয়া যখন আমরা ঢোক গিলি না, যখন আমরা ঢোক গিলি, তোমরা একটা ফিল করার চেষ্টা করো, যেহেতু কানে কোনো ফিল করতে পারো কিনা। এই যে ভাইয়া যখন তুমি ঢোক গিলো, এই স্টেশন নালী শুধুমাত্র তখনই খোলে। এই স্টেশন নালী যখন খোলে, তখন যদি কোনো সংক্রমণ ছড়ায় যায়, তখন ভাই আমাদের অটাইটিস মিডিয়া হইতে পারে। এবং এই অটাইটিস মিডিয়া কাদের বেশি হয়? অটাইটিস মিডিয়া হয় হলো বেশি কাদের? হয় হলো শিশুদের। এবং এইটা সবচেয়ে বেশি আসে রিটেনে, যে ভাইয়া কাদের অটাইটিস মিডিয়া বেশি হয়, কাদের অটাইটিস মিডিয়া বেশি হয়। এটা এইচএসসি রিটেনের জন্য ইম্পর্টেন্ট, ডিও রিটেনের জন্য ইম্পর্টেন্ট। এখানে প্রথম 4টা পয়েন্ট বেশি ইম্পর্টেন্ট, তাও যদি তোমার ইচ্ছা হয় বা 5টা ইম্পর্টেন্ট মানে 5টা পয়েন্টে পড়ে নিতে পারো গাজী মুসারের বই থেকে। পয়েন্টগুলো কি কি? 1 নম্বর, আমি শর্টকাটে বলে দিই। 1 নম্বর পয়েন্টটা হলো, হ্যাঁ, এটা হয় 4 মাস থেকে 4 বছর বয়সী শিশুদের বেশি হয়। 4 মাস থেকে 4 বছর বয়স পর্যন্ত। এরপরে যেসব সন্তানরা ডে কেয়ারে থাকে, ওই থাকে ভাইয়া ডে কেয়ার সেন্টারে, যেখানে অনেক শিশু একসাথে বেড়ে ওঠে, সেই জায়গায় এটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তারপরে যেসব শিশুদের ভাই নিচু স্থানে শুয়ে দুধ খাওয়ানো হয়, নিচু স্থানে শুয়ে বোতলে দুধ খাওয়ানো হয়, বোতলে দুধ খাওয়ানো হয়। ওকে, তারপরে কি ভাই? যেসব শিশুরা ধূমপান যুক্ত বা দূষিত এলাকায় থাকে, ধূমপান যুক্ত ও দূষিত এলাকায় থাকে।
কি ভাইয়া, পরিবারের অন্য কারো যদি থেকে থাকে, পারিবারিক আর কি, পরিবারের অন্য কারো যদি থেকে থাকে তাহলে তারও হবে, পরিবারের অন্য কারো থেকে থাকলে তারও সেই ঝুঁকি থাকে। এটা হলো অডিটিস মিডিয়া কাদের বেশি হয়, অডিটিস মিডিয়া ভাইয়া কাদের বেশি হয়, এবং এই ক্ষেত্রে যার হবে তার ভাইয়া জ্বর থাকবে প্রায় 104 ডিগ্রি ফারেনহাইটের। কত ভাইয়া? 104 ডিগ্রি ফারেনহাইটের মতন। তো এখন এই যে অডিটিস মিডিয়া হবে, এই অডিটিস মিডিয়া থেকে তো ভাইয়া আমাদের কি করতে হবে, এটা প্রতিকার দরকার। এই প্রতিকারের জন্য কয়েকটা পয়েন্ট আছে, কয়েকটা পয়েন্ট তোমরা পড়বা, বাট এই কয়েকটা পয়েন্টের মানে এটা তোমরা বই থেকে পড়ে নিবা। যে জিনিসটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট সেটা হলো এই যে ভাইয়া বুকের দুধ বা অন্য কোনো তরল যে খাওয়ানোর সময় আমরা বলছি না নিচু স্থানে শুয়ে খাওয়া যাবে না, সেটার একটা স্পেসিফিক অ্যাঙ্গেল আছে, সেটা হলো 45 ডিগ্রি অ্যাঙ্গেল। কত অ্যাঙ্গেল ভাইয়া? 45 ডিগ্রি অ্যাঙ্গেল। শিশুর মাথা মানে মাথার পিঠের মধ্যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে খাওয়াইতে হবে। তারপরে শিশুকালে একটা ভ্যাকসিন যদি নেয় তাহলে ভাইয়া স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি দ্বারা যে অডিটিস মিডিয়া আছে না সেটা ভাই প্রিভেন্ট করা যায়, সেটা হলো নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন। নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন। এই নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন নিলে ভাইয়া শিশুকালে যদি কেউ নেয় সে ভাই আমাদের যে মানে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি দ্বারা যে সৃষ্ট অডিটিস মিডিয়া সেটা সে ওভারকাম করতে পারবে। এই হলো মোটামুটি কথাবার্তা। এখন অনেক ক্ষেত্রে ভাই যে এই জায়গায় আধুনিক কিছু যদি তোমাকে প্রশ্ন করে ফেলে যে এখন চিকিৎসকরা কোন টিউবের মাধ্যমে অটিটিস মিডিয়া চিকিৎসা করে বা চিকিৎসা চেষ্টা করে, সেটা হলো টিম্পেনোস্টমি টিউব। কি ভাই? টিম্পেনোস্টমি টিউব, এটা তোমাদের বইতেই আছে, তোমরা বই থেকে জাস্ট একবার রিডিং দিয়ে দিবা। এখন আমরা একদম লাস্টের টপিকের দিকে চলে আসছি, সেই টপিকটা হলো ভাই সিগারেট বা স্মোকিং। এই যে ভাই স্মোকিং, স্মোকিং ইজ এ ব্যাড হ্যাবিট এবং স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। এই যে ভাই স্মোকিং করলে কি হয়, লাং ক্যান্সার হয়। এখন এই যে ভাইয়া লাং ক্যান্সারটা হবে কেন হবে, কারণ সিগারেটের একটা শলাকায়, সিগারেটের একটা শলাকায় বা একটা সিগারেটে প্রায় 4,000 কেমিক্যাল থাকে, প্রায় 4,000 কেমিক্যাল থাকে। এই যে ভাইয়া প্রায় 4,000 কেমিক্যাল থাকে, এই 4,000 কেমিক্যালের মধ্যে ভাইয়া নিকোটিন, কি ভাইয়া? নিকোটিন, আর্সেনিক, মিথেন, অ্যামোনিয়া সহ অনেক জিনিস থাকে। তার মধ্যে এই যে নিকোটিনটা আছে, নিকোটিনটা কি ভাইয়া অত্যন্ত বিষাক্ত এবং এটা ক্যান্সারাস, এটা কি ভাই কার্সিনোজেনিকও বলতে পারি। তারপর এখানে ভাই আমাদের কার্বন মনোক্সাইড থাকে, টার থাকে, তারপরে কার্বন মনোক্সাইড থাকে, নিকোটিন তো থাকেই, এইসব জিনিসের প্রেজেন্স থাকে, যেটা কারণে ভাইয়া এই পরবর্তীতে অনেক সমস্যা হয়। আমরা অনেক কিছু অনেক পেশেন্টই পাই হাসপাতালে, এক্স রে খুব বাজে অবস্থা, সিওপিডি অ্যাজমা রোগী যারা এইসব ভাই অতিরিক্ত স্মোকিং করার কারণে এই অবস্থা। তারপরে এক্স রে দেখলে আসলে বোঝা যায়, তোমাদের বইতে কতগুলো এক্স রে কথা বলা আছে, এই এক্স রেটি দেখে নিও, পার্থক্যটা একটু দেখে নিও। আমরা এখন এই স্মোকিং এর সাথেই মানে রিলেটেড স্টিল আলাদা আলাদা যেসব টার্ম আছে ওগুলো পড়বো। তার আগে যে জিনিসটা, যে স্মোকিং হলো দুই ধরনের, স্মোকিং দুই ধরনের, একটা হলো ভাইয়া অ্যাক্টিভ স্মোকিং আর একটা প্যাসিভ। এটা হলো ভাই সক্রিয় আর একটা হলো ভাই নিষ্ক্রিয়। কেউ যদি নিজেই সদিচ্ছায় খায় সেটা হলো সক্রিয়, আর ধরো আশেপাশে কেউ খাচ্ছে সেটা ধোয়া মানে প্রবেশ করে, এটা হলো নিষ্ক্রিয়। সক্রিয়টা আছে, নিষ্ক্রিয়তে তোমার ক্ষতি বেশি, সক্রিয়টা আছে, নিষ্ক্রিয়টায় ক্ষতি বেশি, কেন জানো? এটা কি কেউ ধারণা করতে পারবা কেন সক্রিয়টা আছে, কেন নিষ্ক্রিয়টাতে ক্ষতি বেশি? এটা স্পেসিফিক ব্যাখ্যা আমিও জানি না, এটা আসলে অনেক জায়গায় বলে যে সক্রিয়টা আছে নিষ্ক্রিয়তাতে অনেক বেশি ক্ষতি বেশি। এটা আমি অনেক সময় ভেবে দেখছি যে আসলে হতে পারে যে যে সক্রিয় সে তো ফিল্টার সিগারেটই খাচ্ছে, আবার যে নিষ্ক্রিয় সে হয়তো ওই ফিল্টার তারই ধোঁয়া খাচ্ছে, সেইটা হয়তো খারাপ হতে পারে। আর যাই হোক, ধূমপানই খারাপ, ধূমপানই করা যাবে না, আর যে ধূমপান করে আশেপাশে তাকে না করতে হবে, দূরে সরে যেতে বলতে হবে, ধূমপানীদের থেকে দূরে সরে যেতে হবে। তো এই হলো স্মোকিং সম্বন্ধে। এখন আমরা এই যে এই চ্যাপ্টারের শেষের দিকে কয়েকটা টার্মস আছে, এই টার্ম সম্বন্ধে একটু জেনে নেই। এখন এমফাইসেমা, এমফাইসেমাতে আসলে কি হয়, এই এমফাইসেমাতে অ্যালভিউলাস গুলা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, অ্যালভিউলাস গুলা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, ওই অ্যালভিউলাস গুলা ফেটে যায়, ফেটে গেলে ওই জায়গায় ফাঁকা স্থান তৈরি হয়, ওই জায়গায় ফাঁকা স্থান তৈরি হয়। ওকে, ব্রঙ্কাইটিস বা আইটিস মানে কি ইনফ্লামেশন, ব্রঙ্কাস ইনফ্লামেশন, এটাই হলো ব্রঙ্কাইটিস। কিসের কারণে হতে পারে ভাইয়া? কার্বন মনোক্সাইডের কারণে হতে পারে।
প্লিউরিসি হয় হলো ভাই আমাদের ভাইরাসের কারণে। কার কারণে হয় ভাই? ভাইরাস সংক্রমণের কারণে। নিউমোনিয়া হয় হলো ভাই ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে। কিসের সংক্রমণের কারণে ভাইয়া? ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে। এই যে ভাই আমাদের ফাইব্রোসিসটা মাঝে মধ্যে এমসিকিউ তে চলে আসে। ফাইব্রোসিস আসলে কি হয়? এই যে প্লিউরাটা আছে না, মানে লাংসের যে প্লিউরা, আমাদের বডিতে যে লাংস আছে, লাংসের যে ভাই আমাদের প্লিউরাটা বা ফুসফুসের যে প্রাচীর, এই প্রাচীরটা অনেক পাতলা। প্রাচীরটা অনেক পাতলা, বাট অনেক বেশি ধূমপান করলে বা অনেক বেশি মানে দূষিত এলাকায় থাকলে আস্তে আস্তে এই প্রাচীরটা পুরু হয়ে যায়। এই যে ভাই প্রাচীর পুরু হয়ে যাওয়া না, এটাকে আমরা বলি ভাই ফাইব্রোসিস। এটাকে আমরা কি বলি ভাই? ফাইব্রোসিস। সো এই হলো এই চ্যাপ্টারের মোটামুটি কথাবার্তা। লাস্টে একটা জিনিস আছে, সেটা হলো সিপিআর। সিপিআর, এই সিপিআর এর ফুল ফর্মটা আমাদের লাগবে। সিপিআর এর ফুল ফর্ম, সেই ফুল ফর্মটা কি? কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। ওকে, এখানে এটার মধ্যে কৃত্রিম ভাবে যে শ্বাস প্রশ্বাস দেওয়ার, এটার মধ্যে অনেক পদ্ধতি আছে, যে মাউথ টু মাউথ, মাউথ টু নোজ, তারপরে মাউথ টু মাউথ এর নোজ ফর চিলড্রেন, তারপরে মেকানিক্যাল ভেন্টিলেশন, ইত্যাদি 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 ইত্যাদি। তো এই চ্যাপ্টারটা আশা করি বুঝতে পারছো। আমি একটু মানে বলতে পারো যে বইয়ের সবকিছু কভার করার চেষ্টা করছি মোটামুটি। এই কারণে একটু বোরিং হতে পারে, যদি আমি এটা আরো শর্টকাটে এই ক্লাসটা শেষ করতে পারতাম। সত্যি বলতে আমি এই ক্লাসটা আরো শর্টকাটে শেষ করতে পারতাম। এই ক্লাসে এত সময় লাগে না, বাট আমি চেষ্টা করছি যে এই ক্লাসটা একটু দীর্ঘ সময় ধরে নিতে। কেন দীর্ঘ সময় ধরে নিলাম? কারণ এই চ্যাপ্টারের অনেক ইনফরমেশন আছে কি, যে আমরা আসলে অ্যাভয়েড করি। এই চ্যাপ্টারের অনেক ইনফরমেশন আমরা অ্যাভয়েড করি, বাট আমি চাইছি যাতে অ্যাভয়েডটা না করা যায়, এবং অ্যাভয়েড না করে যতটুকু পারা যায়। And সবাই দোয়া করে আমার জন্য। ভাই আমি একটু অসুস্থ, দোয়া প্রার্থী। ওকে, এই বলে আজকে ক্লাস এই পর্যন্তই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।